ছোট থাকতে অনেক দুষ্টু ছিলাম, কিন্তু বুঝতে শিখেছি যখন তখন থেকে একা থাকতে বেশি পছন্দ করি। শান্ত নদীর পার, বয়ে চলে কপোতাক্ষ নদের পানির শব্দ, আর ফিরফিরে বাতাস একাকিত্বটাকে আরও গভীর করে তুলত। তাই সবসময় কোলাহল থেকে সর্বদা দূরে থাকতাম। কিন্তু এবার আর সেটা হলো না। ঠিকই চাচাতো ভাইয়ের বিয়ের জন্য ঢাকা থেকে আসতে হলো। আজ গায়ে হলুদ। সন্ধ্যার একটু আগে এসেই পৌঁছেছি গ্রামের এই বাড়িতে। গ্রামে বাড়ি হলেও বড় চাচা আর আব্বুরা মিলে 4 তলা বাড়ি তুলেছে। গায়ে হলুদের অনুষ্ঠানে ভরপুর চারদিক, লাগাতার মাইকে বেজেই চলেছে। তাই ঠিক এ কারণেই আমি আসতে চাইনি এখানে। অবশ্য আরও একটি কারণ আছে, তবে প্রধান কারণ হলো এখানে আসলে কোলাহলে ভর্তি থাকবে চারিদিক। তাই সেই কোলাহলটাকে হালকা দূর করতে উঠে আসলাম ছাদে। জ্যোৎস্না রাত, চারিদিকে তারাদের সমারোহ, আর আলো ছড়াচ্ছে চুপটি করে থাকা চারটি। ছাদের দেয়াল ধরে দাঁড়িয়ে একমনে তাকিয়ে দেখছি সেসব। ঠিক তখনই শুনলাম, আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? হুম। তারা ভরা আকাশ, নির্মল বাতাস, চাঁদের আলো, জোনাকি পোকার পিটপিটে আলো। ওহ, যা লাগছে না, তাই না? হুম। দেখতে অনেক আকর্ষণীয় করে তুলেছে, যেন একাকিত্বটাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে, তাই না আবির সাহেব? আমি চমকে উঠলাম, কারণ এতক্ষণে খেয়ালই করিনি কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে। আগন্তুকের মুখে আমার নামটা শুনে হুঁশ ফিরল। আর আগন্তুকটা যে আর কেউ না, সে হলো জান্নাত, আব্বুর ও চাচাদের বন্ধুর মেয়ে। এখানে না আসার আরেকটি কারণ হলো এই জান্নাত। কি রে, অবাক হলি মনে হয়? না মানে আপনি তুমি সরি, তুই এখানে মানে ছাদে। আমার তোতলামো দেখে জান্নাত হাসছে। আমি দৃষ্টির বিরতি না দিয়ে তাকিয়ে আছি। এই তারা, চাঁদ, জোনাক, পোকার থেকে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটির হাসি সবচাইতে সুন্দর। আমি তাকিয়ে বেশ অবাকই হচ্ছি, কারণ জান্নাত আমার সাথে 7 বছর পর কথা বলছে। কি দেখছিস সেভাবে? মানে না, কিছু না। তুই কিন্তু সেই আগের মতোই আছিস আবির, ভয় পেলে তুতলিয়ে যাস। মানুষ বদলায়, কিন্তু মানুষের কিছু স্বভাব বদলায় না। আমারও তেমনি অবদল হয়ে তোতলামিটা রয়ে গেছে। আর তো রয়ে গেছে কথায় কথায় হি হি করে হাসি। তা এতদিন পর এলি যে, মেজো আম্মু কি খুব জোর করে আনলো, তাই না? আমি গেলাম, কথাটি বলে চলে আসলাম ছাদের দরজার কাছে। ঠিক তখনই জান্নাত গলা উঁচিয়ে বলল, আমি জানি আবির, তোর এখানে না আসার কারণ আমি, তাই না? শুকনো একটা হাসি দিলাম। সেই হাসিতে কোনো রং নেই, আছে কেবল একরাশ তিক্ততা, আছে কেবল এক কন্দ রঙহীন পরিশ্রমা, যার বিকেলে আমি অনালরের চাদরে আটকা। সময় সাপেক্ষে কিছু স্মৃতি আজও পিছনের গর্তে ধাক্কা দিয়ে ফেলতে লাগলো। অ্যাপ ধাপ করে সিঁড়ি ভেঙে নিচে নামছি, আর ভাবছি 7 বছর আগের কথা। জান্নাত হলো আব্বুদের বন্ধু জামিল চাচার মেয়ে। আব্বুদের ব্যবসা আর জামিল চাচাদের ব্যবসা একই থাকায় ওনারা পার্টনারশিপে ব্যবসা করে। তাই সেই হিসেবে জান্নাত সেই ছোট থেকেই আমাদের বাড়িতে থাকে। বড় চাচু, আব্বু আর জামিল চাচা মিলে এর 4 তলা বাড়িটি করা। আমি ঢাকায় যাবার আগে তখন 2 তলা ছিল, আর এখন 4 তলা হয়ে গেছে। ছোট থেকে বেড়ে ওঠা আমার আর জান্নাতের, সবাই আমাদের থেকে ছোট বড় ছিল। কেবল আমি আর জান্নাত ছিলাম একই বয়সের, আর একই ক্লাসে পড়তাম। দুজনে একই সাথে স্কুলে আসা যাওয়া। জান্নাতের সবচাইতে সুন্দর লাগতো ওর সাদা দাঁতগুলো বের করে হি হি করে হাসিটা। ওর হাসি দেখে দেখে কখন যে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম টেরই পাইনি। যখন বুঝলাম আমি জান্নাতকে ভালোবাসি, তখন ক্লাস 10-এ পড়ি, কিন্তু জান্নাতকে সে ব্যাপারে বলিনি কোনো দিনও। কিন্তু সেদিন ক্লাস শেষে দেখি আসিফের সাথে সাইকেল করে জান্নাত বাড়িতে আসছে, আর হেসে হেসে গল্প করছে। সেদিন খুব রাগ হয়ে যায়। সেদিন বিকেলে, জান্নাত ছাদে আয়, কথা আছে তোর সাথে। কি কথা বল? আমি ছাদে গেলাম, তাড়াতাড়ি আয়, কথাটি বলেই ছাদে চলে এলাম। খানিক বাদে জান্নাত ছাদে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো ও। আমি ওর দিকে তাকাতেই জান্নাত বলল, কি রে, খরগোশ ডাকলি কেন? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সে আবার প্রশ্ন করলো, কি রে, চুপ হয়ে আছিস কেন, কিছু বলবি?
কিছু না বলে আমি জান্নাতের হাত ধরে বললাম, জান্নাত বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি। আমার সবটা সময় তোর কথা ভাবতে ভাবতেই কেটে যায়। আজ তুই যখন আসিফের সাইকেলে চড়ে বাড়িতে আসছিলি তখন খুব কষ্ট লাগছিল। জান্নাত, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ জান্নাত, আমাকে ভালোবাসবি? জান্নাত এক ঝটকায় আমার থেকে হাত ছাড়িয়ে নেয়। আমি ওর দিকে তাকালাম, ততক্ষণে চোখ বেয়ে আমার পানি পড়ছে। জান্নাত আমার দিকে রাগী মুখে তাকিয়ে বলল, আবির কি বলছিস এসব তুইও সবার মতো। আর তাছাড়া আমি তোকে অন্যরকম ভাবতাম, কিন্তু তুইও আমাকে ভালোবাসলি। আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। জঘন্য মার্কা কাজগুলো কেন করেছিস জানিস না? আমার এগুলো একদমই সহ্য হয় না, বিরক্ত হই খুব। কেন? আমি ভালোবাসলে সমস্যা কি? আরে আবুল নাকি তুই? দেখ শোন, ভালো করে বলছি, তোর থেকে আরও ভালো ছেলে আমাকে প্রপোজ করে রোজ। একজনের জন্য কি সব কিছু এনজয় করা ছেড়ে দিব নাকি? এগুলো এনজয় করি, আবার নিজেকে দূরেও রাখি, বুঝলি? রিলেশনশিপ মানেই বিরক্তিকর ব্যাপার, আর তোর মতো ছেলের সাথে তো কখনোই না। জান্নাত, আমি তোকে অনেক ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে। প্লিজ জান্নাত, ফিরিয়ে দিস না। আমি সত্যিই তোকে চাই। চুপ কর তো ছাগল, তোর মতো ছেলে আমার পিছে রোজ 10টা করে ঘোরে, বুঝলি? তাই ভালো হবে আমার পিছু ছেড়ে দে। আজ আর আমার কা পোলাপান তোরা। তুই আমাকে অন্যদের সাথে তুলনা করছিস? করছি, এমন ছেলে পিছে পড়ে আছে, পাত্তা দিইনি। যা সামনে থেকে। কথাটি শোনা মাত্রই রাগ উঠে যায় মাথায়। আমার সবার সাথে তুলনা করছে ও। কথাটি বলে ও চলতে আসতে যাবে, তখনই ওর ডান হাত ধরে ঠোঁটে একটা কিস করে বললাম, এখন বল, সব ছেলেরা কি এটা পারবে? আমি তোকে ইচ্ছে করে কিস করতে চাইনি, কিন্তু রাগ হয়ে গেছে। এবার তুলনা কর অন্যদের সাথে। কুত্তা, কুত্তা, তুই আমাকে কিস করলি? তোর কি মনে হয় আমি সব মেয়েদের মতো যাদব ছেলে কোথাকার? আর যদি তুই আমার সামনে আসিস তো তোর খবর আছে। আর এক্ষুনি গিয়ে বড় আব্বু, মেজো আব্বু আর মেজো আম্মুকে বলবো, দাঁড়া। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে কিছু বুঝে ওঠার আগে আম্মু এসে পিটাতে থাকে। এতটাই মারে যে আমি নাকি সেই দিন সারা রাত জ্ঞান হারিয়েছিলাম। পরের দিন যখন সকাল হয় তখন দেখি আমার সারা গায়ে ব্যথা। তারপরই আম্মু আর আব্বু মিলে ঢাকাতে পাঠিয়ে দেয় ছোট চাচুর বাসাতে। আসার আগে জান্নাতের দিকে তাকিয়েছিলাম অনেকবার। জান্নাত আমার দিকে তাকিয়ে বিজয়ের হাসি হেসেছিল। সেদিনই রাগ হয়ে যাই, মনে মনে বলেছিলাম আর আসবো না এখানে। 7 বছরের মধ্যে একদিনও আসিনি আমি গ্রামে। আম্মু আব্বু যে দেখা করে আসতো, তবে আমি আসতাম না রাগের কারণে। ওনারা নিয়ে আসতে চাইতো, কিন্তু আমি আসার কথা বললেই কথা এড়িয়ে যেতাম। ভাইয়া, হলুদ দিলাম। হলুদ থেকে পালিয়ে কোথায় যাবা? কথাগুলো ভাবতে ভাবতে নিচে আসতেই দৌড়ে আসে সব কাজিনেরা। আমি কিছু বলার আগেই বোন আরিতা সহ জিসান, শিমরান, মাহিম সবগুলো আমার গায়ে হলুদ মাখিয়ে দেয়। আমি রাগে চিৎকার দিয়ে বললাম, ওই এটা কি করলি তোরা? ভাইয়া, এসব জান্নাত আপুর প্ল্যান, তোমাকে হলুদ লাগানো। মুখে আর একটু দেই ভাইয়া। থাপ্পড় চিনিস? যা ভাগ। জান্নাত আপু আরো মাখাতে বলেছে, ভাইয়াকে ধরতো তোরা, আরো মাখিয়ে দেই। ঠিক, আমি মাহিন আর আরিতাপুর হাত ধরছি। জিসান, মাখাবি কিন্তু ভালো করে। কিছু বোঝার আগেই মুখে কাঁচা হলুদের বন্যা বয়ে গেল। ভালো মতো হলুদ লাগিয়ে শয়তানগুলো সব চলে পালায়। আমি হাবার মতো খালি দাঁড়িয়ে রইলাম। ঘটনা এতটাই অবাক করার মতো যে দেখা ছাড়া কিছুই করার ছিল না। বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে থাকে। লজ্জায় দৌড়ে রুমে আসতে যাব, তখনই শুনি খুব জোরে খিলখিলিয়ে হাসির শব্দ। হাসির উচ্ছের দিকে তাকিয়ে দেখি জান্নাত সিঁড়িতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। ওর সেই হাসি যা আমার মাঝে শীতলতা এনে দেয়। তবে সেই শীতলতার মাঝে শুকনো কাঠের আগুন করে উপভোগ করার শক্তি আমার নেই। তাই চলে আসলাম সেখান থেকে। স্বপ্ন দেখছি খুব বৃষ্টি হচ্ছে, আর আমি সেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে জান্নাতের হাত ধরে ভিজছি। ঠিক তখনই শুনলাম, ওই খরগোশ, ওই খরগোশ, ওঠ তাড়াতাড়ি, আজ নুহা ভাইয়ার বিয়ে, আর ইনি পড়ে পড়ে ঘুমোচ্ছে। খরগোশ ডাক শুনে লাফিয়ে উঠলাম। দেখি জান্নাত আমার গায়ে পানি দিচ্ছে। তার মানে ওটা স্বপ্ন না, সত্যি পানি পড়ছিল আমার গায়ে। রাগে গাল লাল হয়ে গেছে আমার মুখ। বুঝতে পারছি দু কথা শোনাতে যাব, তখনই গায়ে পড়লো রঙের পানি। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি জান্নাত সহ কাজিন শয়তানগুলো এই কাজ করেছে, আর এদের লিডার হলো জান্নাত। সবাই হাসছে হো হো করে, আর জান্নাত হাসছে হি হি করে। কিন্তু ও আমার দিকে তাকিয়ে হাসছে, মানে নিচের দিকে। তার মানে আমি কি নিচে কিছু পড়িনি? হাই হাই,
নিচের দিকে তাকিয়ে দেখি ছোট্ট একটি প্যান্ট পরে আছি, আর তা দেখে জান্নাত হাসছে। আমি ফ্রেশ হতে গেলাম। আজ তাহলে বিয়ে, যাক বাবা বাঁচলাম। আজ বিয়ে হলে কালই চলে যাব এখান থেকে। আমি কারো বিরক্তির পাত্র হতে চাই না। যার কাছে সবার প্রপোজ বড় হয় ভালোবাসার থেকে, তার থেকে দূরে থাকাই ভালো, আর পিছুটা না রাখাটাই সঠিক সিদ্ধান্ত। আর হয়তো এতদিনে তার বয়ফ্রেন্ড হয়ে গেছে। দুপুরের সময় রওনা দিলাম বরযাত্রীর অনুষ্ঠানে। আমি মাইক্রোবাসের সামনে বসলাম, আর পিছনে বসেছে জান্নাত, আরিতা, মাহিম, সিমরান, জিসান আরও পিচ্চিরা। হঠাৎ করে চোখ গেল ব্যাক গ্লাসের দিকে। দেখি জান্নাত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঘুরে পিছনে তাকাতেই জান্নাত মুচকি হেসে চোখ সরিয়ে নিল। সারাটা রাস্তা জান্নাত আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কেন? সবটা সময় এর কেনর উত্তর খুঁজে চলেছি, কিন্তু পাইনি। বিয়ে বাড়িতে আসতেই দেখি একদল মেয়েরা সামনে দাঁড়িয়ে গেট আটকে ধরলো। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখি তখনও তাকিয়ে আছে আমার দিকে। গেট সাজানোর বকশিশ দিতে হবে, না হলে ভিতরে প্রবেশ নিষেধ। অবশ্যই মা, কিন্তু কত টাকা চাচ্ছ তোমরা? 20,000 টাকা। কি 20,000 টাকা? এত টাকা? আমাদের বকশিশ, না হলে বর ঢুকবে না। এভাবে এক কথায় দু কথায় বেশ জমিয়ে একচোট ঝগড়া লেগে গেল। আমাদের মুরব্বীরা সরে যে ভাইয়ার কিছু বন্ধু আর আমাদের কাজিনরা মিলে তর্ক ঠেলতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে শুনছি আর জান্নাতের দিকে তাকাচ্ছি। অবাক হলাম, কারণ জান্নাত আজ অনেক চুপচাপ হয়ে আছে, কিন্তু ও তো এমন চুপ করে থাকা মেয়ে না। 20,000 টাকা দেয়া বড় কথা না, কিন্তু এরা এত নিবে কেন? কোনো কিছুতেই ছেলে পক্ষরা পারছে না মেয়েদের সাথে। শেষে বিরক্তি হয়ে আমি সামনে এগিয়ে গিয়ে বললাম, কি সমস্যা আপনাদের? দেখতে পাচ্ছেন না নাকি কানা? আবু 20,000 টাকাই দাও, আর ভাইয়াকে এখানে বিয়ে দিবে না, কারণ 20,000 টাকার জন্য মনে হয় এরা বিয়ে দিচ্ছে। তাহলে টাকাটা দিয়ে দাও ভাইয়াকে, বাড়িতে নিয়ে চলো, যেন মনে হচ্ছে কন্যাকে আমরা টাকা দিয়ে কিনতে এসেছি। আজব। কথাটি বেশ জোরেই বললাম। বিয়ে বাড়িতে নিশ্চুপতার ছায়া পড়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার দিকে একবার করে তাকালাম। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এটা কন্যার কোনো বোন হবে। তখনই একজন মুরব্বী লোক জোরে হেঁটে এসে সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলো বাবা? বিয়ের দিন কেউ বরকে নিয়ে চলে যায়? তো আমরা বিয়ে করতে তো এসেছি, তাই না? কিন্তু আপনারা তো মনে হয় সেটা চান না, কম্প্রোমাইজ করছেন না, যেন কোনো শপিংয়ের দোকানে এসেছি। একদল লেখা পছন্দ হয়েছে বলে দাম চাচ্ছেন 20,000 টাকা। কমাবেনও না, আবার ছাড়বেনও না। সরি বাবা, আসো ভিতরে আসো। ওরা তো বাচ্চা, তাই বুঝিনি। আর টাকা দিয়ে কন্যা কিনতে এসেছো? আসো ভিতরে আসো, বিয়ে বাড়িতে এইটাই মজা। না, আমরা তো এখন ভিতরে আসবো না, গেট সাজানোর টাকা সবটাই দিব। তারপর তখনই পকেট থেকে চেক বের করে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বললাম, এই নিন গেট সাজানোর টাকা, আর পারলে সাইড হন। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এটা তেমনই হলো মিস পেতনিদের দল। কথাটা বলে সেখান থেকে চলে গেলাম। ওরা সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে বিজয়ের এক হাসি দিলাম। কথাগুলো বলে আর না দাঁড়িয়ে সোজা ভিতরে চলে আসলাম। সবাই যে যার মতো যেখানে ইচ্ছে বসে গেল। আমি প্যান্ডেলের এক কর্নারে বসতেই সেই মেয়েটি এসে সামনে দাঁড়ালো। এটা সেই মেয়ে যে বিয়েবাড়ির গেটে দাঁড়িয়ে টাকা চেয়েছিল। মেয়েটা আমার দিকে তাকাতেই বললাম, আরে টাকাওয়ালি যে। এই, আপনি কে বলেন তো? কেন, ঘটকিনি হবেন নাকি? নাম ঠিকানা জানতে চাচ্ছেন যে? আচ্ছা, পরে পাঠিয়ে দেব। আপনি না একটা বান্দর, সব প্ল্যান মাঠে নষ্ট করে দিলেন। আসলে টাকা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ইচ্ছে ছিল বরযাত্রী মানে আপনাদের বাইরে দাঁড় করিয়ে রাখবো 3-4 ঘন্টা, কিন্তু সেটা আর হলো? আপনি না একটা খরগোশ বুনো হাঁস বান্দর। কথাগুলো বলেই মেয়েটি তার মাথাটা জোরে ঘোরালো। মেয়েটার লম্বা কালো চুল আমার চোখে এসে লাগলো। আমি আহ বলে চোখে হাত দিতেই উনি আবার ঘুরে আমার দিকে তাকালেন। মেয়েটার এত বড় চুল, একটু মাথা ঘোরাতেই চুলগুলো হুড়মুড় করে আমার মুখের উপর এসে পড়েছে। উফ। মেয়েটা হন্তদন্ত হয়ে বলে, কি হলো মিস্টার? আপনার চুল লেগেছে চোখে। এত বড় চুল কেন আপনার? এত বড় চুল খুলে রেখেছেন, জানেন না ছেলেটা প্রেমে পড়ে চুলের উপর? ও মা, এটা জানতাম না তো। তবে কই দেখি, কই লাগছে? ইস, সরি, কই দেখি, ফু দিয়ে দেই। না না, কোনো দরকার নেই। কথাটি বলার আগেই উনি আমার চোখের উপর থেকে হাত সরিয়ে দেয়। এরপর ওনার চিকন হাত দিয়ে আমার চোখ ধরে ফু দিতে লাগলো। নিঃশ্বাসে আমি মেয়েটার গা থেকে মেয়েলি গন্ধ পেতে থাকি। হঠাৎ যেন কেঁপে উঠলাম। এর আগে জান্নাত ছাড়া আমি কখনো কোনো মেয়ের এতটা কাছে যাইনি।
আমার ভাবনাগুলো যেন এক স্পর্শে বিশালতা ধারণ করা শুরু করে দিয়েছে। প্রথমে চোখ জ্বলছিল, কিন্তু মেয়েটার স্পর্শে আর আস্তে আস্তে ফু দেওয়ার কারণে একটু পরেই ঠিক হয়ে গেছে। মেয়েটার থেকে নিজেকে ছাড়ানো দরকার, না হলে আমার কল্পনাগুলো বেশি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আমি বললাম, হয়ে গেছে মিস। আলিশা আমার নাম, কন্যার খালাতো বোন। ও, আমি আবির, বরের চাচাতো ভাই। নাইস নেম। তা তখন যেন কি বলছিলেন? কখন? এই যে এত লম্বা চুল, ছেলেরা প্রেমে পড়ে যায় মানে কি? মানে কিছু না, বুঝবেন না আপনি এসব। ওহ, খুব ভালো, এখন থাকেন, বাই। কথাটি বলে আলিশা মেয়েটি চলে গেল। আমি মুচকি হাসলাম। কিছুটা দূরে যে আলিশা পিছনে ঘুরে তাকিয়ে হাসলো, তখনই কাজিনগুলো এসে বলল, ভাইয়া কি ব্যাপার? হাসাহাসি হচ্ছে দেখছি। তা ভাইয়া এত হাসির কারণ কি? কই হাসছি? তোদের কি কোনো কাজ নেই? যা ভাগ। জিসান, তোদের ভাইয়া না খুব মস্তিতে আছে, বিরক্ত করিস না। দেখলি না দুজন কি হাসিটাই না দিল। এ বললেই হলো। দেখো ভাইয়া, ভাবি বানিয়ে ফেলো না আবার। আমরা কিন্তু ভাবি ঠিক করে রেখেছি। বলা তো যায় না। আরিতা, দেখলি না উনি কত হাসি হাসি মুখে কথা বললো, চোখ ধরে ফু দিয়ে দিল। দূর থেকে মনে হচ্ছিল যেন কিস করছে। তোর ভাইয়া তো সেটা আবার খুব পারে, দেখ চুমুও দিয়েছে কিনা। আমি হাবার মতো ওদের কথা শুনছি। জান্নাত যে পিঞ্চ মেরে কথাটা বলল সেটা ঠিকই বুঝতে পারছি, কিন্তু এভাবে কথা বলার মানে কি? একটা জিনিস বুঝতে পারছি না, জান্নাত এখানে আসার আগে হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ রেগে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। আর বুঝেই বা আমার কি আসে যায়? আর আমি যাই করি তার কি? ওর এত রিয়্যাক্ট করার কি আছে? সরল প্রশ্ন ছুড়ে দিলাম জান্নাতের দিকে, কিরে জান্নাত, রেগে আছিস নাকি? কেন রাখবো? আমি কি রাগ করতে পারি? যা তো আলিশার কাছে যা, তোর চোখে কিছু পড়লেই তার কাছে যাবি। ওকে, যাচ্ছি। এমনিতেও সে ছাড়া এমন করে কেয়ার কেউ নেয়নি। ও তাই নাকি? দেখাই হলো না তোদের। কেয়ারিং উপাধি দিয়েও দিয়েছিস। যা, যা তো সামনে থেকে, ওর কাছে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। কথাটা বলেই সেখান থেকে উঠে দাঁড়াই। আলিশা কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। আমি পিছনে যে দাঁড়ালাম, ওর বান্ধবীরাও ছিল সেখানে। পিছনে দাঁড়াতেই আলিশার এক বান্ধবী বলল, দেখ, চ্যাকওয়ালা এসেছে। আলিশা আবারও ঘুরতেই ওর চুল আমার অন্য চোখে এসে লাগে। আমি আউজ বলে উঠি। আলিশা ঘুরতেই বলে, আপনি আবারও চুল? আপনার চোখেই লাগছে? উফ, কি যে করি, দেখি হাত সরান। আমি বারণ করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে সে শাড়ির আঁচল পেঁচিয়ে ফু দিয়ে ভাব নিয়ে আমার চোখে লাগাতে শুরু করে। কিছু সময় পর চোখ ঠিক হয়ে যায়। আমি ঘুরে জান্নাতের দিকে তাকালাম। জান্নাতকে দেখিয়ে দেখিয়ে আলিশার সাথে কথা বললাম অনেকটা সময় নিয়ে। জান্নাত রাগে ফুঁসতে থাকে। আমার বেশ মজাই লাগছে। তার মানে জান্নাত কি আমাকে ভালোবাসে? না না, এটা তো কখনো সম্ভব না। আমি তার কাছে ছোট লোক ছেলে, খ্যাত বাজে ছেলে, যোগ্যতাহীন আমি। বিয়ের অনুষ্ঠান শেষ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আলিশার সাথে আমার আর দেখা হয়নি, দেখা করার প্রয়োজনও মনে করিনি, কারণ জান্নাতে রাগানোর জন্যই অতটুকু সময়ে আলিশার সাথে আলাপচারিতা ছিল। এরপর নিজেই কোলাহল থেকে আলাদা থেকেছি। সব কাজ শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কাজিন সহ আমিও আবার সেই একই গাড়িতে উঠলাম। তবে এইবার শয়তানগুলো প্ল্যান করে আমার জান্নাতের পাশে বসিয়ে দিল। আমি না পারছি নড়তে, না পারছি কিছু বলতে। যখন রাস্তার ঝাঁকিতে নড়ে উঠছি তখনই দুজনেই গায়ে স্পর্শ লাগছে, আর সেই স্পর্শে আমি কেমন কেঁপে উঠছি। দূর, অসহ্য লাগছে। একটা সময় মেয়েটার জন্য কত পাগল ছিলাম। সে অপমান করেছিল, এখন সেই মেয়ের পাশে বসে তার স্পর্শে আমার কেমন যেন হচ্ছে। জান্নাত একবারও আমার দিকে তাকায়নি, আমিও তাকাইনি। কোনো কথাও বলেনি ও, আমিও কিছু বলিনি। এমনি কথা বলতে ভয় লাগে ওর সাথে। আম্মুকে যদি কিছু উল্টাপাল্টা বলে দেয়, আবার যদি অপমান করে, সব মিলিয়ে কথা বলতে ইচ্ছে করে না। তার উপর মাকে কিছু উল্টাপাল্টা বলে তো খবর আছে আমার। আবার বাড়িতে যখন আসলাম তখন রাত 10টা বাজে। কন্যার সাথে কে এসেছে জানি না। আমি গাড়ি থেকে নেমেই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ি। সারাদিন বেশ ক্লান্ত ছিলাম। শুয়ে পড়তে একটু চোখ লেগে আসে। কতক্ষণ হেলান দিয়ে ঘুমিয়েছি জানি না। বাইরে থেকে অনেক জোরে চিল্লানির শব্দ কানে আসতেই কেঁপে উঠলাম আমি। চোখ মেলে তাকাতেই নিজেকে নিজের রুমে দেখলাম। বাইরের উঠান থেকে চিৎকার চেঁচামেচি আসছে। হাত ঘড়ির দিকে তাকালাম, 12টা বাজতে গেছে প্রায়। এখনও খিদে লাগেনি। বিছানা ছেড়ে উঠলাম। গায়ে নীল শার্ট, ভিতরে সাদা টি শার্ট পরা, কালো প্যান্ট পরা ছিল আগে থেকেই। আমি আবার ওয়াশরুমে গেলাম। চোখে মুখে পানি দিয়ে চুলগুলো ঠিক করছি। তখনই শুনতে পেলাম, ভাইয়া বাইরে চলো, গান গান খেলবে অক্ষর দিয়ে।
না যাবো না, ভালো লাগছে না, তোরা খেল। যদি না যাস তো আম্মুকে বলবো তুই আলিশের সাথে টাঙ্কি মারছিলি। ওই তুই বন্যা শাকচুনি বলতো। চুপ খরগোশ। সরি, জান্নাত ভাবির কাছ থেকে শিখেছি। কি বললি? আরে থাপড়িয়ে তোর দাঁতগুলো ফেলবো, বুঝলি? যার সামনে থেকে। আম্মুকে ডাকবো আর আসার সময় গিটারটা নিয়ে আসবি, না আসলে কিন্তু আম্মুকে পাঠাবো। আরিতা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আমি জোরে একটা শ্বাস নিলাম। নিজের মাকে খুব মানি আমি, ভয়ও পাই বলা যেতে পারে। তাই আর দেরি করলাম না, রুমের কোণা থেকে গিটারের ব্যাগ কাঁধে নিয়ে বাইরে আসলাম। সবাই বাড়ির উঠানটাতে বসে বর্ণ দিয়ে গান গান খেলছে। মাঝখানে কাঠ জ্বালিয়ে আগুন করা, সবাই গোল হয়ে বসে আছে। আলিশা আছে দেখছি, ভাবির সাথে এসেছে হয়তো। চোখ গেল জান্নাতের দিকে, জান্নাতের পাশে তাকালাম, চোখ আটকে গেল আমার। দেখি আসিফও বসে আছে সেখানে। কেমন আছিস আবির? আছি, তুই? ভালো। তা দেখা করিস নেই কেন? আজ বিয়েতে তো দেখা করিস নেই একবারও। আসলে আমি একটু। ওনার কি আর দেখার সময় আছে? কত বিজি মানুষ উনি। সবাই চুপ থাকেন। মেয়েরা প্রথমে গান শুরু করবে আর লাস্টের অক্ষর দিয়ে আপনাদের মানে ছেলেদের গান গাইতে হবে। যারা পারবে না তারা হারবে। হয়ে যাক আজ লড়াই। তবে আবির ভাইয়া কিন্তু প্রতি গানের সাথে গিটারও বাজায়। সবাই যে যার মতো গান গাইতে লাগলো একটু একটু করে। জান্নাত 2টা গাইলো। ওর গানের কণ্ঠটা যে এত সুন্দর আমি জানতাম না তো। আজই প্রথম ওর কণ্ঠে গান শুনলাম। বেশ মিষ্টি গলা ওর। সবাই গান গাইলেও আমি বাকি এখনো, কারণ গিটার বাজাতে পারলেও গান পারি না আমি। লিরিক্স উল্টাপাল্টা হয়ে যায় আমার। খেলা এখানেই শেষ, কারণ অনেক রাত হয়েছে। তবে ভাইয়া কিন্তু গান বলেনি এখনো। হ্যাঁ হ্যাঁ, এখনো ভাইয়া গান বলেনি। আবির ভাইয়া এখনই গান বলো দ্রুত। আমি গান পারি না আপু। না, আমরা গান শুনবো। গান না, কবিতা আবৃত্তি করে বলতে হবে আবির ভাইয়াকে। যেহেতু গান শুনছি সবার থেকে, এর একটু ব্যক্তিত্ব হোক। কি বলো সবাই? ইয়েস, কবিতা কবিতা কবিতা। সবাই একসাথে বলতে লাগলো। আলিশাও দেখে ওদের সাথে তাল মেলাতে থাকে। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখে আমার দিকে তাকিয়ে আছে ও। আমিও এতক্ষণে ওকে দেখছিলাম, তবে তা লুকিয়ে লুকিয়ে। কি হলো বলো? পারি না রে ভাই কিছু। চুপ, কবিতা ছাড়া কিছুই শুনতে চায় না। বলতেই হবে তোমার। বলতেই হবে, না হলে তোমাকে ছাড়ছি না। ওকে ওকে বলছি। একটু নীরব হয়ে জান্নাতের দিকে তাকালাম। আরিতা আমার পাশে থাকায় কানে কানে আমাকে বলল, এত তাকাস না ভাইয়া, ভাবি তো উড়ে যাচ্ছে না। আমি ওর দিকে না তাকিয়ে আস্তে গলায় ঝাড়ি দিয়ে বললাম, চুপ কর বান্দরনি। সবাই চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবো আমি বুঝতে পারছি না। কবিতা তো জীবনেও লিখিনি, এসব প্রেম কবি সাহিত্যিকদের কাজ। কি যে করি। তবুও নীরবতা ভেঙে বললাম, কবিতা না এটা, তবে আমার কাছের মানুষটার জন্য কিছু অব্যক্ত কথা বলি। অবশ্যই। আচ্ছা বলছি। আমি গিটারে টুংটাং আওয়াজ তুললাম, এরপর মাথা নিচু করে ধীর গলায় বলা শুরু করলাম, আজকাল তুমি খুব অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছ। কিছুতেই তোমাকে আমি প্রতিহত করতে পারছি না। আমার মগজের প্রতিটা কোণায় তোমার অগাধ যাতায়াত। 24 ঘন্টায় 36 রকম কাজে বারবার তুমি এসে গোল বাঁধিয়ে ফেলছো আমার মনমোহনে। আমার ভাবনার অবিচ্ছিন্ন ছন্দ হয়ে ছন্দহীন করে তুলছো আমায়। আমি সেখান হতে পালাবো বলে মন স্থির করেছি। তুমি আমাকে তোমার কথার চাতুর্যে বেঁধে কিছুতেই আমায় পালাতে দিতে চাইবে না জানি, কিন্তু পণ্ডিত অজয়ের একটি গান আছে, শুনেছ কি? যত পাহারাই দাও না মন পালাবেই। আমি জানি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, এটাও জানি আমি তোমাকে আমার করে পাবো না। তাই মন স্থির করেছি তোমাকে নিয়ে পালাবো বলে। যাবে তুমি আমার সাথে সৌন্দর্যের দেবী আফ্রোদিতির রাজ্যে? প্রথম কথাগুলো নিচের দিকে তাকিয়ে বললেও শেষে কথাগুলো জান্নাতের দিকে তাকিয়ে বললাম। এটা নিশ্চিত যে কথাগুলো ইসরাত জান্নাতকেই বলেছি, মানে ইশারায় প্রপোজ করলাম। কথার সাথে পরিবেশটাকে মানিয়ে কথার ছন্দ অনুযায়ী টুংটাং করে স্লো মোশনে গিটার বাজিয়ে গিয়েছি। শেষ হতেই সবাই হাততালি দিল, জান্নাত বাদে। বাবা, আমার ভাইটা তো দেখি ঢাকায় থেকে বেশ রোমান্টিক হয়ে গেছে। দেখতে হবে না কাদুলা ভাই? ওই থামবি তোরা, থাপড়িয়ে দাঁতগুলো সব ফেলে দিব, বেয়াদবরে সব। তোরা থাক, আমি ভেতরে গেলাম। আমাদের কথোপকথনে জান্নাত চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকালাম। বাড়ির মধ্যে ঢোকার আগে জান্নাত একবার পিছন ফিরে তাকালো, আমিও তাকালাম। তখনই জান্নাত মুচকে একটা হাসি দিল। ওর হাসির কারণ বুঝলাম না, জোরে একটা শ্বাস নিলাম আমি। ভাইয়া এত তাকাস না বুঝলি, ভাবি তো আর উড়ে যাচ্ছে না। আর তুমি যে কথাগুলো ওকেই বলেছ তা বেশ বুঝতে পারছি। সেমনি তখন থেকে একই কথা বলেই যাচ্ছিস। ওই কিসের ভাবি রে? না বলবো না, আম্মু মানা করে দিয়েছে তোমাকে কিছু না বলতে। মানে কি?
আমাকে বল, কিছু তো একটা আছে তোদের মাঝে। বেশি বকবক না করে রুমে যাও, আমরাও যাচ্ছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই চলে গেল। আমি হাবার মতো খালি চেয়ে চেয়ে দেখছি, কি যে হচ্ছে কিছুই মাথায় আসছে না। সব কিছু কেমন গোলমেলে লাগছে। এখানে আসতেই জান্নাত নিজ হতে কথা বলা, কপট রাগ দেখানো, অন্য মেয়েদের সাথে কথা বা তাকালে রাগ করে গাল ফোলানো, আবার কাজিনরা ভাবি বলা, এসবের মানে কি কিছুই মাথায় আসছে না আমার। জান্নাত কখনো আমাকে ভালোবাসবে না, আর না কখনো সে আমাকে গ্রহণ করবে। আমি তার কাছে আজও 8-10টা ছেলের মতোই খারাপ। আগুনটা নিভো নিভো করছে জ্যোৎস্না রাত। আমি তখনও সেখানে বসে আছি, গিটার হাতে টুংটাং শব্দ করে গাইতে লাগলাম। তোর চোখের নিভৃতে আমি ধ্বংস হব, তোর মায়াতে আমি নিঃস্ব হব, তোর মহিময় চাহনি আর হাসিতে নিজে মত্ত হব, তুই কি পাশে রবি ভালোবেসে আমায়। গানটা আস্তে করে গাইছিলাম, ঠিক তখনই শুনলাম। মিথ্যুক কেন তুমি? কথাটা শুনে লাফিয়ে উঠলাম। অমনোযোগী হলে বাইরে থেকে শব্দ আসলেই লাফিয়ে উঠতেই হবে। আমিও তেমনি লাফ দিয়ে উঠে পিছনে দেখালাম, দেখি জান্নাত দাঁড়িয়ে। কি ব্যাপার, তুমি এখানে? আগে বলো, মিথ্যের কেন বলছো? কিসের মিথ্যে, কখন বললাম? তুমি তো একটু আগেই বললে যে গান গাইতে পারো না, তাহলে এখন কেন গাইছো? ও এমনি, আমি আর বেশি কিছু বললাম না। পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখনই মনটা ধপাস করে উঠল। কারণ এতক্ষণ পর খেয়াল করেছি জান্নাত আমাকে তুমি করে বলেছে, আর আমিও তাকে তুমি করে বলে ফেলেছি। কিন্তু সেটা কি করে সম্ভব? পিছন করে তাকাতেই দেখি জান্নাত মুচকি হাসছে। তার মানে আমি যা ভাবছি সেও কি তাহলে একই কথা ভাবছে? তবে আসল কথা হলো, আমি না হয় ঘোরের মধ্যে পড়ে তুমি বলেছি, কিন্তু জান্নাত তো এসেই তুমি করে বলা শুরু করে দিয়েছে। তাহলে কি কোনো প্ল্যান আছে? আমি দৌড়ে রুমে চলে আসলাম। জান্নাতের ছলনাতে আর পড়তে চাই না। হয়তো এখন ভালো বিহেভ করছে, পরে ঠিকই আম্মুকে দিয়ে মার খাওয়াতে পারে। আবার সাথে জান্নাতের থাপ্পড় ফ্রি। সো আমি কালই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালে ভাইয়া ওঠ, আম্মু ডাকছে। আমি ঘুম ঘুম চোখে সামনে তাকালাম, দেখে আরিতা দাঁড়িয়ে আছে। আমি ঘুমালো ভঙ্গিতে বললাম, কি হয়েছে রে? তুই কি রে, কতক্ষণ থেকে ডাকছি, ওঠার নাম নেই। রাত জেগে কি চুরি করতে বের হোস বলতো? ওই শর্ত শাকচুনির সামনে থেকে আম্মু কেন ডাকছে? জানি না তো, মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। কিছু বললাম না। খানিক পর ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, দেখি জান্নাত সহ সবাই সেখানে বসে আছে। কি ব্যাপার বাবাজি, এত সময় ধরে কেউ ঘুমায়? আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি মুচকি একটা হাসি দিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিল। আমি ঠাই দাঁড়িয়ে আছি। উনি আজ প্রথম আমাকে বাবাজি বলে সম্বোধন করলো, তাই অবাক না হয়ে পারলাম না। তবে সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হলো তিনি কেন আমাকে এতটা আদর করে ডাকলো। বিষয়টা রহস্য, তাই মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। কারণ 7 বছর আগে ওনার মেয়েকে প্রপোজ করার দায়ে উনি প্রথম আমাকে দু কথা বাজেভাবে শুনিয়ে দিয়েছিল। তার ফলশ্রুতিতে আম্মু এসে ঠাস করে চর বসিয়ে দিয়ে ঢাকাতে পাঠিয়ে দেয়। আর আজ কিনা আবির, তোকে কি খাওয়ার জন্য ইনভাইট কার্ড দিয়ে বসাতে হবে নাকি? কেন আম্মু? ওই বান্দর ছেলে তোকে সেই কখন থেকে বলছি খেয়ে নিতে, আর তুই কিনা এখানে দাঁড়িয়ে কি সব ভাবছিস? আচ্ছা খাচ্ছি তো। চুপচাপ খেতে বসলাম। তবে এ বাড়িতে আসার পর অনেক কিছু পরিবর্তন চোখে পড়েছে। বেশি পরিবর্তন হয়েছে কথাবার্তাতে। সবাই কেমন যেন আমাকে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে। হয়তো অনেক দিন বাদে এসেছি কিনা। আম্মু, আমি আর চলে যাব। খেতে খেতে আম্মুর দিকে তাকিয়ে কথাটা বললাম। সবাই যেন খাওয়া বন্ধ করে দিল। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে আবারও বললাম, আজ বিকেলে বের হব আম্মু। তাহলে ঢাকায় পৌঁছে বেশ ঘুম দেওয়া যাবে। তোকে ঢাকাতে যেতে কে বলেছে? না বলনি, তবুও কাজ তো আছে না। আর তাছাড়া ভালো লাগছে না। চুপ বেয়াদব, কত বছর পর পাশে এসেছিস, বলিস আবার ভালো লাগছে না, তাই না? থাপড়িয়ে তোর দাঁত ফেলে দিব। আম্মু, আমি এখানে সত্যি থাকতে ভালো লাগছে না। কথাটি জান্নাতের দিকে তাকিয়ে বললাম আর চোখে। দেখি ও আমার দিকে কেমন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি মনে মনে কেমন যেন হয়ে যাচ্ছি। তখনই আম্মু বলল, আমি যেদিন বলবো সেদিন যাবি, আর কিছু শুনতে চাই না। খেয়ে যা ইচ্ছা কর, বুঝলি? কি আর বলবো, বাড়িতে কেবল আম্মুকেই ভয় পাই, তাই তিনি যা হুকুম করবেন তাই মানতে হবে। অজ্ঞতা খাওয়া শেষ করে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি জিসানের সাইকেল দাঁড় করানো। জিসানকে ডাকলাম, তোর সাইকেলটা দে তো, গ্রামটা একটু ঘুরে আসি। দিবি তো নাকি? কি যে বলো দুলা ভাই, তোমাকে দেবো না তো কাকে দেবো? যাও নিয়ে যাও। জিসান, মার খাবি? দুলাভাই মানে কি? তা তো ঠিক জানি না দুলা ভাই মানে কি, তবে আপুর বর তো শালার মানে আবার দুলাভাই তো হয়, তাই না? উফ,
এই তোরা না বেশি বকিস, আমাকে কেন দুলাভাই ডাকতেছিস? ফাজিল ছেলে কোথাকার। যা বাবা, দুলাভাইকে কি খালু বলে ডাকবো নাকি? ওই যা তো এখন থেকে, শয়তান কোথাকার। কথাটি শেষ করাতেই সামনে তাকালাম, দেখি জান্নাত দাঁড়িয়ে। আমি ওর দিকে তাকাতেই দেখি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি একটি হাসি দিলাম। ও বলল, কোথায় যাচ্ছ? আবারও সেই তুমি শব্দ। না, এর মধ্যে কোনো রহস্য আছেই আছে, তবে সেটা ঠিক কি তা বুঝতে পারছি না আমি। কি হলো বলছো না যে? কথা বললা কি বারণ? না, বাইরে যাচ্ছি। তুই কোথা থেকে আসলি? আমার মুখে তুই করে শুনে জান্নাত কেমন করে আবার তাকালো। আমি মনে মনে কেমন যেন খুশি হলাম, কেন জানি না জান্নাতকে পাত্তা দিতে ইচ্ছেই করছে না। আমি পাশ কাটিয়ে চলে আসবো, তখনই সে বলল, আমাকে নিয়ে যাবি ঘুরতে? আসিফ আছে তো, তোকে সাইকেলে নিয়ে ঘুরতেও বেশ পারবে মনে হয়। আমার মতো ছেলের সাইকেলের পিছনে বসবি, এটা আমার কি সৌভাগ্য। কিন্তু দেখ, আমি না তোকে নিতে পারবো না, এতে যদি পরে আবার কিছু হয়ে যায়। কথাটি বলে আর দাঁড়ালাম না, সোজা জোরে সাইকেলের প্যাডেল চেপে একটানে বেরিয়ে পড়লাম। মনে মনে কেমন হাসি খুশি লাগছে, যদিও জান্নাতকে কষ্ট দিতে আমারও খারাপ লাগছে, তবুও কেমন যেন একটা স্বস্তি অনুভব করছি। বিকেলে ছাদে বসে আছি। 4 তলা বিল্ডিংয়ের ছাদে উঠলে দূরের প্রকৃতি বেশ ভালোভাবেই দেখতে পাওয়া যায়। নির্মল বাতাস, পাখিদের ডাক, গোধূলি রোদ পরিবেশটাকে কেমন যেন আরও সৌন্দর্যময় করে তুলেছে। এ সময় গিটার বাজিয়ে গান না গাইলে কেমন লাগছে, তাই বসে না থেকে গিটার বাজিয়ে গাইতে লাগলাম। কালকে এলে না, আজ চলে গেল দিন। এখন মেঘলা বৃষ্টি অনতি দূরে, ভয়াল বৃষ্টি, প্রকৃতি ডুবে যাবে। এখনও কি তুমি খুঁজছো নেল পালিশ? শাড়ি পরা ছিল, তাহলে এলে না কেন? জুতো ছেঁড়া ছিল, জুতো ছেঁড়া ছিল না কো? কাজল ছিল না, কি হবে কাজল পরে? তোমার চোখের হরিণকে আমি চিনি। কালকে এলে না, আজ চলে গেল দিন। এখন গোধূলি, এখনই বোরকা পরে এলে, প্রকৃতি ডুবে যাবে গাঢ়তর হিমে। এখনও কি তুমি খুঁজছো চিরচেনা সেই সেফটি পিন? ঢাকাতে পড়াশোনার পাশাপাশি কি গানও গাওয়া হতো? আবারও লাফিয়ে উঠলাম, কারণ এবারও বাইরের প্রকৃতির সাথে আমি অমনোযোগী। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি জান্নাত। আমি ওকে দেখা মাত্রই সামনে তাকালাম। কি হলো, কথা বলা কি নিষেধ? নিষেধ কেন হবে? তবে ভয় করে। কিসের ভয়? আমি কি পেতনি নাকি যে ঘাড় মটকাবো? কত ছেলে আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে, আর তুই কথা বলিস না। মনে মনে একটা লাস্যময়ী হাসি দিলাম। আমার হাসির অর্থ আমিও জানি না, তবে মনে পড়ল সেই পুরনো কথাগুলো, যার মাঝে একটি কথা ছিল, আমার জন্য কত ছেলে পাগল, আর তোর মতো একটা ছেলের সাথে প্রেম করব আমি? এত তাড়াতাড়ি কি লাইফে এনজয় করা ছেড়ে দিব? কথাটি বুকে আবারও ব্যথা দিয়ে উঠল, কারণ আজকেও সে একই কথার প্রতিধ্বনি। তবে আজকের কথার অর্থটা অন্যরকম। আগে আমি কথা বলতাম দেখে সে কথা বলতো না, আর এখন বলছি না দেখে সেই বলছে। আবির, একটা কথা বলবো? বলো। আমার জন্য এখানে এতদিন আসিস নাই, তাই না? আরে না, তা কেন হবে? জানি আমি, আর আজকেও তুই সেটার জন্য এখান থেকে চলে যাচ্ছিস, তাই না? আরে না না, এরকম কিছুই না। আসলে ছোট চাচুর ব্যবসা দেখতে হচ্ছে, তার উপর নিজের পার্ট টাইম জব, সব মিলিয়ে তো যেতেই হবে। মিথ্যেটাও ঠিকভাবে বলা শিখিস নাই এখন। ছোট চাচুকে মেজো আম্মু কল দিয়ে জিজ্ঞাসা করেই নিয়েছে, কোনো ব্যস্ততা নেই, আর আর তিনিও কদিন পর এখানে আসবেন। মিথ্যেটা বলে ধরা পড়ে গেলাম, কিন্তু কি আর করার, আমাকে যে যেতেই হবে। এখানে থাকা যাবে না। এখানে থাকলে আমি আবার জান্নাতের প্রতি ভালোবাসায় আসক্ত হব, আর সেটা কখনোই সম্ভব না। কারণ আমি বা আমার ভালোবাসা তোর কাছে সব ছেলেদেরই মতো 5 টাকার সস্তা ঝালমুড়ির মতো, আর শুধু থেকে সেই ভালোবাসার বস্তু নিয়ে আবারও অপমান হতে পারবো না। আবির, একটা প্রশ্ন করব? করো। আমাকে কি এখনো ভালোবাসিস? আমার মনে একটা ধপ করে শব্দ হলো বলে মনে হলো। আমি জানি না এর উত্তর কি দিব, তাই কিছু না বলে গিটার হাতে জোরে হেঁটে চলে আসতে লাগলাম। তখনই জান্নাত পিছন থেকে সেই হাসি হেসে বলল, আসিফের সাথে আমি কথা বলি না দরকার ছাড়া আবির, আর ওর সাথে সাইকেলেও ঘুরি না, শুধু শুধু উল্টাপাল্টা ভাবিস। আমি পাত্তা দিলাম না, সোজা রুমে চলে আসলাম। খুব কাঁদতে ইচ্ছে করছে। ছোট থেকে যাকে ভালোবাসলাম সেটা থাকতেই আজ দূরে। আজও যে আমি তাকে ভালোবাসি, আজও যে আমি তাকে আমার মনের 4 দেয়ালে বন্দি করে রেখেছি। 2 দিন পর। আবির ওঠ, বেলা করে ঘুমাস কেন? আম্মু, তুমিও ডাকতে আসলে এত সকালে? তোর ভাইয়ের বাড়ি থেকে লোকজন আসবে। কেন? কেন মানে কি, বউ ভাতে আসবে। যা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, খেতে দিব, না হলে আর সময় পাবো না। আচ্ছা যাও, আসছি। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। দেখি সবাই যে যার মতো ব্যস্ত, খালি জান্নাত খাবার টেবিলে বসে আছে। হাবভাব দেখে মনে হচ্ছে সে আমার জন্যই বসে আছে। কিরে, তুই বসে আছিস যে? এখন খেয়ে উদ্ধার করেন,
মেজো আম্মু আমাকেই বসিয়ে দিয়ে গেল আপনার কাছে। ও, আমি খাচ্ছি আর জান্নাত আমার খাওয়া দেখছে, আর চোখে তাকাচ্ছি ওর দিকে, কিন্তু সে আমার দিকে তাকিয়ে আছে। তখনই সে বলল, আবির, কাউকে ভালোবাসিস? কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। বাসি। কাকে? আমার আম্মুকে ভালোবাসি। ফাজিল ছেলে কোথাকার। খাওয়া শেষ করতে শুনলাম ভাইয়ার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে। আমি তাই কোলাহল থেকে বাঁচতে ছাদে চলে গেলাম। ছাদের সাথে লাগোয়া একটি কৃষ্ণচূড়া গাছ আছে। যদিও ছোট, এত বড় বাড়ির ছাদ অব্দি আসেনি, তবু গাছটা বেশ ভালো লাগে দেখতে। কি হ্যাঁ মিস্টার চেক বালক? কথাটি শুনেই আমি পিছনে তাকালাম। দেখি বিয়েতে যার সাথে কথা বলেছিলাম সেই টাকাওয়ালি, তো আমাকে চেক বয় বলে ডাকছে কেন? কি ব্যাপার আবির মিয়া, কথা বলছেন না যে? আরে টাকাওয়ালি যে, কেমন আছেন? আমি টাকাওয়ালি? আলিশা নাম আমার। জানি। তার ছাদে এই অসময় কি করছেন? কথা বলতে বলতে আমার পাশে এসে দাঁড়ালো। তখনই শুনতে পাই সিঁড়িতে কেউ হেঁটে এদিকে আসছে। শব্দটা আরও কাছে আসতে দেখি জান্নাত এসেছে। আমার আর আলিশাকে দেখা মাত্রই কেমন করে দৃষ্টি দিল। মনে মনে একটা আনন্দ পেলাম আবারও, তাই আরও কাছে সরে যেয়ে দাঁড়ালাম ওর। আপনাদের গ্রামটা অনেক সুন্দর। ঘুরবেন? আচ্ছা, বিকেলে আপনাকে সাইকেলে বসে গ্রাম ঘোরাবো, কেমন? সত্যি? ওহ, আপনি কত ভালো। জানেন, আপনার কথা মনে পড়ছে এ কদিন। তখনই মনে হয়েছে আপনার নাম্বারটা থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পড়ে নিয়েন। আর আমারও মনে পড়েছে আপনার কথা। কথাগুলো জান্নাতের দিকে তাকিয়ে জোরে জোরেই বললাম। সে রাগে গজগজ করছে, গাল দুটো লাল হয়ে গেছে। যাক, প্ল্যানটা কাজে দিল। জান্নাত বুঝুক যে সে একা সব ছেলেদের মধ্যমণি না। আমার কাছে সে একসময় অনেক বিশাল কিছু ছিল, কিন্তু এখন আর নেই। আমি আলিশার দিকে তাকালাম, সে আমার দিকে তাকিয়ে আছে। এইটা সেই ছাদ। আজ যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানে দাঁড়িয়ে 8 বছর আগে জান্নাত আমাকে অপমান করেছিল ভালোবাসা নিয়ে। তাকে সত্যি সে সময় ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে অপমান করে। আমি জান্নাতকে শুনিয়ে শুনিয়ে বললাম, আপনার চুলগুলো আসলে অনেক সুন্দর। মজার ব্যাপার কি জানেন, আমার আপনার কথাও মনে পড়েছিল। কেন মনে পড়েছিল তার কারণ খুঁজতে যেয়ে চোখের সামনে আপনার খোলা চুল, আমার চোখে ফু দেওয়া, এসবই ভাসছিল। আপনি অনেক কেয়ারিং। ওমা, তাই নাকি? ইস, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। কখনো কাউকে ভালোবাসছিলেন নাকি? ওর প্রশ্ন শুনে আমি মুচকি হাসলাম। জান্নাত আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। যাক, ভালো একটা প্রশ্ন করেছে আলিশা, ঠিকমতো জবাব দিতে হবে। জান্নাতকে শুনিয়ে শুনিয়ে জোরে বললাম, ভালোবাসা এসব আমার দ্বারা হয় না। একজনকে খুব ভালোবেসেছিলাম এক সময়, কিন্তু সে আমাকে রিজেক্ট করে দেয়। ছোটবেলায় ভালোবাসাটা হয়তো ভুল ছিল, কিন্তু সে বোঝেনি, অনেক অপমান করেছিল। সে তো গাধি, মাথা মোটাও হতে পারে। আপনার মতো একটা সরল মনের মানুষকে ভালো না বেশি কিভাবে থাকে? কি জানি, কপাল খারাপ। কিসের খারাপ? ভালো করেছে রিজেক্ট করেছে, না হলে আপনি তো আর সিঙ্গেল থাকতেন না। ঠিক ঠিক, এখন সিঙ্গেল মানে সব মেয়েকে ভালো লাগা। আমি কথাটা বলে জান্নাতের দিকে তাকালাম। সে বেশ রাগী আর গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। ওর রাগের কারণটা ঠিক বুঝে উঠতে পারছি না। আমি যা ইচ্ছে তাই করব, ওর সমস্যা কি? জান্নাত এগিয়ে আসে আমাদের সামনে, তারপর কড়া গলায় বলল, আন্টি তোকে ডেকেছে। এখানে এসে দেখি ছেলের রসের আলাপে। আবির, আজকে তাহলে ঘুরবেন আমাকে নিয়ে? ওই মেয়ে, ও তোমার ভাইয়া হয়, নাম ধরে ডাকছো কেন? আপনারই তো ভাই হয়, আপনি ওকে নাম ধরছেন কেন? আমার ফ্রেন্ড হয়, সমবয়সী আমরা। আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আন্টিকে ডেকে দিচ্ছি, দাঁড়া। আমি আলিশার সাথে থাকবো। মেয়েটা কত ভালো, কত সুন্দর করে আমার সাথে এসে কথা বলে। ভালো থাক তুই। জান্নাত চলে যেতে থাকে। আমি মায়ের ভয়ে আলিশাকে রেখে দৌড়ে সিঁড়ি ঘরে আসলাম। জান্নাত হাঁটছে ধীর পায়ে, আমিও ওর পাশে হাঁটছি। জান্নাতের চোখে মুখে রাগের বিশাল প্রতিচ্ছায়া পরিলক্ষিত হয়েছে। জান্নাত বলল, এখানে কি? যা ওকে নিয়ে আকাশে গিয়ে ঘুরে বেড়া। তুই কি রেগে আছিস? আমি কেন রাগ করব? তোর যা খুশি তাই কর, আমার কেন রাগ হবে? সেটাই তো, তোর কেন রাগ হবে? তোর রাগ তো সেই ছোটবেলায় প্রকাশ করেছিলি বিচার দিয়ে। তা তোর ফ্রেন্ডসরা কেমন আছে? এক গাদা ছেলে ফ্রেন্ড ছিল না তোর? আসিফকে নাকি পছন্দ করতি? তুই খুব ভালো জানিস দেখছি। হ্যাঁ ভাই, পছন্দ করি। তুই যা তো আলিশার কাছে, যা, যত সব। জান্নাত জোরে হনহন করে হেঁটে যাচ্ছে, আমি মুচকি হাসছি। জান্নাত যে রেগে বোম হয়ে আছে সেটা আর বলার বাহিরে রাখে না, কিন্তু এটাই তো আসল কথা। সে কেন রাগ দেখাতে যাবে? আমি রান্নাঘরে এসে বসলাম। মা লুচি ভাজছে, হাতে আমার ডালের প্লেট। মা লুচি ভেজে আমার প্লেটে দিতে থাকে আর আমি খেতে থাকি। মা বলে,
আমাদের জান্নাতের বিয়ে ঠিক করেছি, বুঝেছিস? কি? কবে? মানে কিভাবে? এত কিছু তো শুনতে হবে না। মেয়েটা কত ভালো জানিস? আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কয়েক বছর আগে, তোকে ইচ্ছে করেই কিছু বলিনি। জান্নাত সব কিছু করে দিয়েছে, আমার কত খেয়াল রেখেছে। কত ভালো একটা মেয়ে। কচু ভালো খাবো না, আমি বাইরে যাচ্ছি। আরে শোন, ওই প্লেট রেখে বাইরে চলে আসলাম, ভালো লাগছে না। তবে এখান থেকে নিজেকে সরাতে হবে। ঢাকায় গেলে আমি সব ভুলে থাকতে পারবো। কেন যে এখানে এসেছিলাম, না আসাটাই সবচাইতে বেশি ভালো ছিল। বাইরে এসে দেখি জিসানের সাইকেলে রাখা। যাক, ভালো হয়েছে, ওর সাইকেল নিয়ে কিছু সময় ঘুরতে পারবো, ভালো লাগবে। হঠাৎ করে মিউজিক বেজে ওঠে। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স আনা হয়েছে। মিউজিক বাজাচ্ছে জিসান। জুবিন স্যারের গান বাজতে থাকে। সাম হো আখির याद है आज भी हो के हम तुम जुदा फिर मिले ना कभी दिल है कहता रहा रोक ले तुम हम हैं तुमने जाते हुए कुछ कहा ही नहीं कुछ बता ही है कहनी उनसे चाहा के भी नहीं कह पाती है। গানটা মনে মনে গাইলাম। আমি সাইকেলের উপর চেপে বসি। হঠাৎ জান্নাত সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বলে, আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই, বুঝেছিস? আর না, আসিফ আমার বয়ফ্রেন্ড। সে আমার বন্ধুর, এর বেশি কিছুই না। কোথায় যাচ্ছিস? ঘুরতে। আমাকে নিয়ে চল। মনে আছে আমরা ছোটবেলায় ঘুরতাম? আমি আমার সাইকেলে কাউকে নিয়ে ঘুরি না। ভাব দেখাবি না একদম। ওই ওই আবির, আমি যাব। পিছনে ঘুরে তাকালাম। আলিশা দৌড়ে আসলো আমাদের সামনে। দৌড়ে এসে জান্নাতকে একটু সরিয়ে সে আমার সাইকেলের সামনে উঠে পড়ল। জান্নাত বোকার মতো তাকিয়ে থাকে আমাদের দিকে। মনে মনে একটু হাসলাম আমি। যাক, আবারও জান্নাতকে বোঝানো যাবে মজা কি জিনিস। আরে আপনি, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুই না বললি কাউকে নিয়ে? সেটা শুধু আলিশার জন্যই ফাঁকা থাকবে। চুলগুলো খুলে দেই, বাতাসে আপনার মুখে যেয়ে পড়বে। চোখে গেলে আপনার চোখে ফু দিব। ঠিক আছে, চলেন তাহলে ঘুরি। আলিশাকে নিয়ে বের হলাম। পিছনে এবার জান্নাতের দিকে তাকিয়েছিলাম আমি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জান্নাত। আমার কি, আমি কারো অধিকারের ভিতরে পড়ি না, যা খুশি তাই করব, কারো কোনো সমস্যা নেই। আলিশা আর আমি সারাদিন ঘুরলাম। সাইকেল নিয়ে অনেক জায়গাতে ঘুরেছি। এলাকায় বন্ধুরা কেউ নেই, যারা ছিল তারা এখন সব যেন দেশের বাইরে। দুজনে ঘুরে বিকেলের দিকে বাড়িতে আসলাম। সাইকেলটা রেখে আমি ভিতরে যাব, তখনই জিসান মানে জান্নাতের ভাই এসে বলল, ভাইয়া তোদের কি হয়েছে? আপু কান্না করে শেষ, সারাদিন না খেয়ে আছে। তোর আপু কান্না করেছে মানে? কেন? দেখো ছাদে আছে। কি করেছো তুমি? কিছু বললাম না, দৌড়ে ছাদে চলে আসলাম। জান্নাত দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে যেয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কাঁদছিস তুই? আমি কাঁদবো কেন? সেটাই, তুই কেন কাঁদবি? কিন্তু জিসান কেন আমার কাছে তোকে নিয়ে কথা বললো? জানি না। তুই এখানে কেন? যা তোর আলিশার কাছে। আমি এখানে আসতেও চাইতাম না। জিসান আমাকে কেন বলবে? কি কারণ থাকবে? সে অন্য কাউকে বলল না, আমাকে কেন বলতে যাবে? বললাম তো জানি না। তুই সর আমার থেকে, কথা বলবি না একদম। জান্নাত কথাটা বলে হন হন করে চলে যায়। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি ওর চলে যাওয়ার দিকে। আমি কিছুই বুঝতে পারছি না জান্নাতের এমন রাগ দেখানো, কান্না করার বিষয়গুলো কেন আমার সাথে ঘটছে। আমি কি করলাম? আমিও ছাদ থেকে চলে আসি। সারাদিন বাইরে থাকার দরুন মায়ের কাছে কিছুটা মিষ্টি বকা শুনলাম। তারপর সোজা রুমে চলে আসি। সন্ধ্যায় হালকা খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ আমার নাকে কেমন যেন গন্ধ আর সুরসুরি অনুভব করছি। আমি ঠেলে উঠি। চোখের সামনে দাঁড়িয়ে আছে আলিশা, চুলগুলো খোলা। বুঝলাম ওর চুল আমার নাকের উপরে এসে পড়েছিল। শ্যাম্পু করার ঘ্রাণ আসছিল। আমি বললাম, তুমি এখানে? জি স্যার, সবাই তোমাকে খুঁজছে। রাত 11টা বাজে, খাবার টেবিলে ডাকছে তোমাকে, আসো জলদি। আম্মু? আন্টি তো পাঠালো। যদিও জান্নাত আপু ডাকতে আসছিল, কিন্তু আমি ডাকতে চলে এসেছি। চলো এখন। সে চলে যায়। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম। জান্নাত সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। জান্নাতের মুখে রাগ লেগে আছে। আরেকটু রাগানোর জন্য ইচ্ছে করেই আলিশার পাশে গিয়ে বসলাম। জান্নাত এসেছে কাছে, কানের কাছে মুখ এনে বলল, ওই এখানে কেন বসেছিস? এমনি, শর্ত ক্ষুধা লাগছে। খাবার প্লেটে সব কিছু নিজেই বেড়ে খেতে থাকি। আম্মা প্রশ্ন করে, সারাদিন কোথায় কোথায় ছিলি? জান্নাত তোকে খুঁজছিল। কেন খুঁজবে? পাতি হাঁসের মতো প্যাক প্যাক করবে বলে?
ওই আমি পাতিহাঁস থাপ্পড় খাবি বুঝলি? জান্নাতকে ইশারায় কাছে ডাকলাম, কানের কাছে মুখ আনতেই বললাম, আলিশা আছে না, মারবি? সে সেভ করবে বুঝলি। জান্নাত পিঠে একটি কিল বসিয়ে দিল। আমি আউজ বলে চিৎকার করে উঠলাম। সে হেঁটে সরে যেতে চাইল। আমি একটুখানি ওর ওড়না টেনে ধরি, আর সে হুমড়ে আরিতার গায়ের উপরে পড়ে। আমি বললাম, চিকনা এখনো নিজেকে সামলাতে পারে না, আসে আমাকে চড় দিতে। ওই তুই ইচ্ছে করে এমন করেছিস? কখন? কেউ সাক্ষী আছে? সাক্ষী দেখবি তুই, হারামি। আলিশা দেখো ও আমার সাথে কেমন করছে। এই যে আপু, আবিরের সাথে তুমি এমন করো কেন? জানো না আবির কতটা ভালো ছেলে? জান্নাত গম্ভীর দৃষ্টিতে তাকালো। রাগের ছাপ আরো প্রসারিত হতে থাকে। আমি জিভ বের করে ভেঙচি দিতেই সে টেবিলের উপর থেকে ডালের বাটি নিয়ে সোজা আমার গায়ের উপর ঢেলে দেয়। সবাই অবাক হয়ে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। জান্নাত আবারও তরকারি বাটি আমার উপর ঢেলে হনহন করে হাঁটা শুরু করে নিজের ঘরের দিকে। সবাই হাসছে। আমি আরও একটা তরকারি বাটি নিয়ে বললাম, জান্নাত তুই দাঁড়া, আজ তোরে আমি। জান্নাত দৌড়ানো শুরু করে, আমিও ওর পিছনে দৌড়াচ্ছি। জান্নাত নিজের রুমের ভিতরে এসে দরজা আটকাতে যাচ্ছিল, আমি তার আগে ওকে ঠেলে ভিতরে নিয়ে আসলাম। জান্নাত পেছাতে থাকে, আমার দিকে তাকিয়ে বলে, আবির থাম, এক্ষুনি বের হ রুম থেকে প্লিজ, এত রাতে আমি গোসল করতে পারবো না। কে শোনে কার কথা? আমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি। জান্নাত বিছানার একদম কাছে যে দাঁড়িয়েছি, আরেকটু গেলে সে বিছানার উপর ধপ করে পড়বে। আমি তবুও থামছি না। আমাকে হিট করে তুমি বেঁচে যাবা, তা হবে না গো। প্লিজ থাম, আমি ইচ্ছে করে। জান্নাত কথা শেষ করতে পারিনি। আমি ওর একদম কাছে এসে ওর দিকে একটু ঝুঁকে তরকারি ঢালতে যাচ্ছিলাম, তখনই সে বিছানার উপর হুড়মুড় করে পড়ল। ওর পায়ের সাথে আমার পা লাগতেই ঝুঁকে থাকার কারণে ওর উপরেই পড়লাম। তরকারির বাটি ফ্লোরে পড়ে যায়। ঘটনাটা এতটাই দ্রুত হয় যে কিছু বোঝার আগে জান্নাতের উপর পড়তেই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে যায়। আকস্মিক চুমু হয়ে যাবে বুঝতেই পারিনি। কয়েক সেকেন্ড ঠোঁটের সাথে এভাবে ঠোঁট লাগিয়ে শুয়ে থাকি। তারপর জান্নাত ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তো তুই এখান থেকে যা। সরি, আমি ইচ্ছে করে এমন করিনি। আম্মুকে বলিস না। তুই যা এখান থেকে। আমি ইচ্ছে করে। তুই যাবি নাকি আমি চিৎকার করব? দেখ কেমন লাগে, আমাকে পচালে এমন হবেই। জান্নাত আমাকে ঠেলে বাইরে পাঠিয়ে দেয়। ভয়ও করছে যদি আম্মুকে সব কিছু বলে দেয়, কারণ প্রথমবার এমন কিছুর জন্যই আমি বাড়ি ছাড়ি। এবার মনে হচ্ছে দেশ ছাড়া লাগবে। ভয়ে ভয়ে নিজের রুমে আসলাম। গোসল শেষ করে বিছানায় আসি। জান্নাত কি করছে? বাড়ির কাউকে কিছু বলে দেবে না তো? ভয়ও হচ্ছে। দূর, আমি কি ইচ্ছে করে এসব করেছি নাকি? কিন্তু আমার কথা কেউ শুনবে না। তবে জান্নাত আজ কোনো রিয়াক্ট করেনি কেন? আমাকে রুম থেকে পাঠানোর কথাগুলো ছিল লজ্জা মাখা। বিষয়টা না আমি বুঝলাম না। জান্নাতের হয়েছেটা কি? বিয়ে ঠিক হওয়া মেয়েটা আমাকে কেন এত বেশি গুরুত্ব দেবে? দূর, যা খুশি করুক, তাতে আমার কি? আমার ঝামেলা পছন্দ না। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সারাদিন ক্লান্ত ছিলাম। সাইকেলিং করে ক্লান্তিতে ঘুম আসাটাই স্বাভাবিক। তারপর সকালে ঘুমাচ্ছি, তখনই অনুভব করলাম আমার গায়ে কে যেন পানি দিচ্ছে। আমি লাফিয়ে উঠলাম। উঠেই সামনে তাকিয়ে দেখি আলিশা। এর আগে আম্মু, আরিতা অথবা জান্নাত এসে ঘুম ভাঙিয়েছে, কিন্তু আজকে হঠাৎ আলিশাকে দেখে চমকে গেলাম। আমি হকচকিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার তুমি? বেয়াই সাহেব, দেখলাম কেমন করে ঘুমাচ্ছ, বাচ্চাদের মতো করে ঘুমাও তুমি। ও, আম্মু আপনাকে ঘুম ভাঙানোর দায়িত্ব দিল নাকি? সেটা যদি পেতাম সারা জীবন। আলিশা কি যেন বলল। আমি ফের জানতে চাইলাম, কিন্তু সে এড়িয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি। আলিশা সাহস দিন দিন বাড়ছে। হয়তো আমি আশকারা দিচ্ছি। কিছু কি বলা উচিত? না থাক। তারপর সে বলল, ওঠো, সবাই তোমার জন্য খাবার নিয়ে বসে আছে। মানে আন্টি তোমাকে ডাকছিল, জান্নাত আপু আসেনি, আমি নিজেই চলে এলাম। এসে কয়েকবার ডাকলাম, তুমি তো উঠলে না, তাই পানি নিয়ে সোজা তোমার গায়ে দিলাম। ভালো করিনি বলো? হুম, যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আসবে, তোমাকে নিয়ে আজ ঘুরবো। তুমি তো সাইকেলে ঘুরিয়েছ, আজকে সবাই মিলে ঘুরবো। আলিশা কথা বলে চলে যায়। মাথার ভিতর তালগোল পাকাতে শুরু করেছে। এই মেয়ের মতলবটা আন্দাজ করতে পারছি না। স্পেশালি আমাকে যেন সবার থেকে গুরুত্বটাই বেশি দেখাচ্ছে। ব্যাপারটা অন্যদিকে মন নিতে যাচ্ছে না তো? ধুর, যা হবে পরে দেখা যাবে। আমি দৌড়ে ওয়াশরুমে গেলাম। আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে সব কিছু ঠিকঠাক করে বের হলাম।
জান্নাতের কথা মনে পড়ে গেল। কালকে রাতের ঘটনা মনে পড়তেই বুকের ভিতর ভয়ে ধক করে উঠল। জান্নাত এখনও কি তাহলে কিছু বলেনি কাউকে? যদি বলতো হয়তো এতক্ষণে আমার উপর ঝড় চলতো, কিন্তু সে কেন বলেনি? প্রথমবার তো, এটার জন্যই ঘরছাড়া হতে হয়েছিল। কিন্তু জান্নাতের এখন কি এমন হয়েছে? আমি যা করলে সব মেনে নিচ্ছে। আর ভাবতে পারছি না। খাবার টেবিলে যাওয়া দরকার। আমি খাবার টেবিলে আসলাম, দেখি সেখানে সবাই বসে আছে। আমাকে দেখেই জান্নাতের আম্মু আঁচল দিল মাথায়। এটা সচরাচর গ্রামে দেখা যায়। মেয়ের জামাই আসলে বা সামনে থাকলে মহিলা, বিশেষ করে শাশুড়িরা এটা করে। আমি বেশি ভাবলাম না। আপাতত যা হচ্ছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখি ও মুচকি হাসছে। কালকের ঘটনা তাহলে কাউকে কিছু বলেনি? কিন্তু যে মেয়ে আমাকে এত অপমান করেছিল তার সাথে আমি জড়াতে যাচ্ছি নাকি? না না, এটা হতে দেওয়া যাবে না। আমি একা থাকতে পারি এখন। আমার রাগটা যেন হঠাৎ করে খুব বেড়ে গেল। তাই জান্নাতের দেখিয়ে সোজা যে আলিশার পাশে বসলাম। আম্মু অবাক হয়ে তাকালেও জান্নাতের চেহারাতে বেশ বড় রকমের হতভম্বের ছাপ লেগে আছে। এটারই তো দরকার ছিল। কিন্তু আমি ঠিক করছি, ধুর, এত কিছু ভাবতে হবে না। পৈশাচিক এক আনন্দ মনের মধ্যে নেড়ে উঠল। আমি আলিশার দিকে তাকাচ্ছি বেশি করে, আর চোখে জান্নাতের দিকেও তাকাচ্ছি। সে যে রাগে ফুঁসছে তা বেশ বুঝতে পারছি। তার মানে কি জান্নাত আমায় ভালোবাসে? তাহলে বলছে না কেন? যদি বাসে তবে আজ একটা পরীক্ষা নেওয়া যাক, যার ভিকটিম হবে আলিশা। তবে জান্নাতকে ছোটোখাটো পরীক্ষা নিতেই হবে। খাবার খাওয়া শেষ, আমরা ছোটরা সবাই সোফাতে বসে আছি। আলিশা সামনের সোফাতে বসে আমার দিকে তাকিয়ে জোরে বলল, আবির চলো না, আজ আমরা কোথাও ঘুরতে যাই। কোথায়? তুমি যেখানে নিয়ে যাবে। তুমি, আমি, জান্নাত, জিসান, আরিতা, সিমরান সবাই যাব। ছোটখাটো একটা পিকনিকও করি, চলো না। সাথে শিহাব ভাইয়া আর আমার বোন মৌলি যাবে। তাহলে বেশ জমবে। এক কথায় পুরো গ্যাং নিয়ে চলো, পিকনিক সহ ঘুরে আসি আশেপাশের কোথাও। বাড়ির সবাই তো জোরে চিৎকার করে আলিশার প্রস্তাবে সম্মতি জানালো। যেহেতু সবাই রাজি হয়ে গেছে আর ছোটরা আলিশাকে বাহবা দিচ্ছে, তাই না করতে পারলাম না। আর তাছাড়া কেন জানি না মনে হচ্ছে এটাই সুযোগ জান্নাতকে আরেকটু ঝালিয়ে নেওয়ার। শয়তানি একটা বুদ্ধি মাথায় এসে গেছে। তবে আম্মু অনুমতি না দিলে যাওয়া যাবে না। তাই আম্মুর দিকে তাকিয়ে বললাম, না আলিশা, তুমি বা তোমরা যাও, আমি যাব না। কেন? না, এমনি। তাহলে আমরাও যাব না। আবির, যাবি না কেন? সবাই যাবে আর তুই এখানে এসে কোথাও যাস নাই। তাই এখনই বের হয়ে পড়, সন্ধ্যার সময় চলে আসিস। আর জান্নাত তো যাচ্ছেই, সাথে শিহাব যাচ্ছে, মৌলি যাচ্ছে। তুইও যা, সবাই মজা কর, ভালো লাগবে। তখন আর শহরে যেতে চাইবি না। সেই 7-8 বছর ধরে এখানে আসিস না। যা, সবাই রেডি হয়ে নে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর কি, যেতে তো হবেই। ব্যাস, আর আমাকে পাইকে। জান্নাতের তো এইবার মজা দেখাবো। প্ল্যান তো এটাই। আমাকে মা অনুমতি দিবে। জান্নাতের দিকে তাকালাম, মুখের কোণে হাসি লেগে আছে ওর। হয়তো ভাবছে আমার সাথে একটু আলাদা সময় পার করতে পারবে। মনে মনে বললাম, হেসে নাও, আমরা ঘুরতে না, তোমাকে কষ্ট দিতেই যাচ্ছি। বোঝাবো ভালোবাসা কাকে বলে। আমিও মুচকি হাসলাম। সবাই একসাথে ইয়াহু বলে লাফিয়ে উঠল। আমি সেখান থেকে রুমে এসে গোছাতে লাগলাম। প্রয়োজনীয় কিছু জিনিস সাথে নিতে হবে। 2টা গাড়িতে করে যাচ্ছি। পিছনেরটা শিহাব ভাইয়া আর মৌলি ভাবি। যেহেতু নতুন বিয়ে করেছে তাই ওনাদের জন্য একটা প্রাইভেট আর আমাদের জন্য মাইক্রোবাস। তার মধ্যে আমি, আলিশা, জান্নাত, জিসান, আরিতা, সিমরান, সৌরভ। সৌরভ হলো আমাদের বাড়ির দারোয়ান রহিম চাচার ছেলে। আমার থেকে 1 বছরের ছোট, তবে তাকে বাড়ির সবাই ছেলে হিসেবেই দেখে, তাই ওকেও সাথে নিলাম। আর ও গাড়ি চালাচ্ছে। গাড়িতে ওঠার আগে আরিতা এসে বলেছিল, ভাইয়া, জান্নাতাপুর পাশে বসবি কিন্তু। কেন রে? যা বললাম তাই করবি, নাহলে আম্মুকে বলে দিব তুই আমাকে মেরেছিস। ওই, তোকে কখন মারলাম রে? সেটা তো আমি আর তুই জানি, কিন্তু আম্মু তো আর জানে না। আর শুধু এতটুকু বললে তো আম্মু বিশ্বাস করবে। আরও অনেক কিছু বলতে হবে। আমি কিন্তু জানি তুই আর জান্নাতাপু কাল রাতে রুমে বিছানায় একসাথে পড়ে যে কি। ওই থাম থাম, বসবো আমি। সুযোগ পাই তোরে কান টেনে লম্বা করব। আহা বুদ্ধু ভাইয়াটা, যাও ভাবির পাশে বসো। চুপ। অজ্ঞতা
জান্নাতের পাশে বসতে হয়েছে আমার। ঠিক তখনই দৌড়ে আলিশা এসে আমার পাশে বসলো। আমি মনে মনে পৈশাচিক এক হাসি দিলাম, কারণ এখন থেকেই তো শুরু করব। জানালার পাশে জান্নাত, আমি ওর বাম পাশে, আমার বাম পাশে আলিশা, মানে এক কথায় দুইজন দুই পাশে, আর আমি মাঝখানে। গাড়ি চলছে আস্তে আস্তে, বেশ ভালোই লাগছে। কখনো এমন এনজয় করিনি। আর ঢাকা মানে তো রুম, ক্যাম্পাস, অলিগলি। জায়গাটা বেশ সুন্দর। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটি জঙ্গল আছে। সেখানে জঙ্গলের পাশে একটি বিশাল সরোবর, যেটাকে পদ্ম লেক বলা যায়, কারণ সেই লেকে পানি কম দেখা যায়, খালি পদ্ম ফুল আর তার গাছে ভর্তি হয়ে থাকে। আশেপাশে পিকনিক করার মতো জায়গাও আছে। ছোটবেলায় মাঝে মাঝে আসতাম এখানে। পদ্ম লেকের পাশে আরও একটি ছোট পুকুর আছে। আশেপাশে সুন্দর সুন্দর গাছ, রঙিন মাছও আছে। আর তাছাড়া জঙ্গলটা নিরাপদ। পুকুরের পাড়ে সাইনবোর্ড লেখা, মাছ ধরা নিষেধ। আমি জান্নাতের পাশে বসে আছি। জান্নাত জানালার পাশে, তার পাশে আমি, আর আমার পাশে আলিশা। জান্নাত কেমন করে যেন তাকাচ্ছে, কারণ আলিশা খুব ঝাপটে বসে আছে। আলিশার পাশে আরিতা, সেও কেমন দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। তার মানে আমার ধারণা সত্যি, জান্নাত আমাকে ভালোবাসে। খেলা তো এইবারই শুরু করব। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। তখনই আমি আলিশার হাত ধরলাম। জান্নাত চোখ বড় বড় করে তাকাচ্ছে, মজা পাচ্ছি। তখনই আলিশাকে বললাম, আলিশা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না, কেন বলো তো? তাহলে তো তোমার হাত কেউ ধরেনি, তাই না? আজ তুমি এভাবে ধরলে। একটা কথা বলবো আবির? বলো। তোমার সাথে বেশ জমিয়ে ঘুরবো বলে আমি এই পিকনিকের ব্যবস্থা করেছি। আজ আমরা ওখানে যেয়ে ঘুরবো খুব। হ্যাঁ, আরে এটা তো দেখি শীত না আসতেই বরফ পড়ছে, মানে মেঘনা চাইতেই পানি। আমি ব্যাগ গ্লাসে জান্নাতের দিকে তাকালাম, দেখি চোখ বড় বড় করে আমার আর আলিশার হাতের দিকে তাকিয়ে আছে, রাগে লাল হয়ে আছে। তখনই লাফিয়ে উঠলাম। ডান পাশ থেকে জান্নাত আমার ডান হাতে জোরে চিমটি কাটলো। তার মানে এটা শাস্তি? দাঁড়াও, বোঝাচ্ছি মজা। আলিশা, আমারও না কদিন ধরে এমন ইচ্ছে করছে, কেন জানি না তোমাকে নিয়ে ঘুরতে খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভয়ে কিছু বলিনি। আজ সারাদিন ঘুরবো। তাই? ইস, কি মিল আমাদের। এই মেয়ে, সেদিন না তোমরা একসাথে সাইকেলে ঘুরলে? এত ঘোরাঘুরি কিসের? তো ও আমার সাথে ঘুরলে তাতে তোমার কি? আমি আবিরের সাথে ঘুরবো তো, তাই কি? জান্নাত চুপ হয়ে গেল। আমি মনে মনে হাসলাম। জান্নাত জেলাস ফিল করছে, কিন্তু তার তো আবার বিয়ে ঠিক, তাহলে আবার জেলাস ফিল করছে কেন? কি জানি, আবার বিয়ের আগে এসে জড়িয়ে ধরে ভালোবাসি বলে কিনা। তখনই শুনলাম জান্নাত বিড়বিড় করে বলল, আমাকে নিয়ে কখনো ঘুরতে যায় না, আর কোথাকার কোন মেয়েকে নিয়ে ঘুরবে? ইচ্ছে করছে হাতটা কেটে রাখি, ভাল লাগে না। আমি আরও হাসলাম। এই তো জান্নাত জেলাস হচ্ছে। আমি চাই জান্নাত এবার এসে ভালোবাসি বলুক। সে অবধি না হয় জান্নাতকে আগের দেওয়া কষ্টের জন্য একটু কষ্ট দিলাম। এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার। গাড়ি এসে পৌঁছালো জঙ্গলের কাছেই। তখনই সৌরভ জোরে ব্রেক কষলো। জানি না চাকার নিচে কী ছিল, তবে যখনই ব্রেক কষলো তখনই আলিশা আমার দিকে তাকিয়ে থাকার কারণে ব্রেক চাপার ফলে বাম পাশে কিস করে বসলো। আলিশা লজ্জাতে মাথা নিচু করে ফেললো। আমি হাবার মতো চেয়ে আছি। তখনই জান্নাত চিল্লানি দিয়ে বলল, আরিতা, তোর জন্য এখানে আসতে হলো। আমি আসতে চাইনি। বেয়াদবেরা গাড়িতে বসে আছে, এদের সাথে কি আসা যায়? আর সৌরভ, তুমি ব্রেক করার আর সময় পেলে না? গেট খোলো, আমি নামবো। আমি তো আরও মজা পেলাম। এবার তো শুরু হি হি হি। জানাত আমি ভালোবেসেছিলাম বলে অপমান করেছিলে, আর আজ থেকে তুমি সে ভালোবাসার জন্য কষ্ট পাবে, আর এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি। তারপর গাড়ি থেকে নামলাম। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। সৌরভ আর শিহাব ভাইয়া মিলে রান্নার ব্যবস্থা করতে লাগলো। আমি একটা গাছের ছায়াতে এসে বসলাম। তখনই জান্নাত এসে বলল, এসব কি? কোন সব? আরিশা মেয়েটার সাথে তোর এত কিসের কথা? মানে ওর সাথে তুই কোনো কথা বলবি না। কেন? জানি না, আর যদি কথা বলিস তোর খবর খারাপ আছে। ও, তাহলে তো বেশি করে বলতেই হয়। কেন? তুই বলবি কেন? ভাবতেছি একটা প্রেম করব, আর আলিশা মনে হয় আমাকে পছন্দ করে। আচ্ছা, ওর সাথে প্রেম করলে কেমন হয়? একটু হেল্প করে দে।
আমি তোকে থাপ্পড় দিয়ে গাল লাল করতে মন চাচ্ছে। বাজে একটা মেয়ে কিস করে সবার সামনে অপরিচিত ছেলের গালে। আমাকে বলিস হেল্প করতে? তোর সাহস অনেক বেড়েছে না? কিসের অপরিচিত? আর বললাম না সে আমাকে পছন্দ করে। ভাবছি আজ প্রপোজ করব। ওই তোর না বিয়ে হয়ে যাচ্ছে? আসলে জানতাম না, সিমরান বলেছিল জান্নাত আপুর বিয়ে ঠিক। এখন একটু আম্মুকে বলিস তো আমার আর আলিশার ব্যাপারে। বুঝিসই তো যে আমি আম্মুকে সব বলতে পারবো না। আর তাছাড়া আলিশার মতো তো কেউ আর আমাকে ভালোবাসবে না। আচ্ছা, তাকে যদি প্রপোজ করি আলিশাও কি তোর মতো চর দিবে আমায়? কথাটি শেষ করে জান্নাতের দিকে তাকালাম। কথাগুলো যে ওকে মিন করেই বলেছি সেটা ও বুঝতে পারেনি, তবে ওর মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রাগ, অভিমান আর ভালোবাসা লুকিয়ে আছে। মনে হচ্ছে এখনই কেটে দিবে। এবার জান্নাত বলল, আলিশাকে কতদিন চিনিস শয়তান ছেলে? ওর মতো ভালোবাসবে না মানে? হ্যাঁ, মুখ দেখলেই বোঝা যায় প্লে গার্ল। আর ও তোকে ভালোবাসবে? ঢংওয়ালি যত সব। জানি না, তবে আমি তাকে ভালোবাসবো। আমার মতো ছেলেরা সব ছেলেদের মতো না হলেও কষ্ট সহ্য করতে পারে, তাই সেও না হয় কষ্ট দিক। আমি তার থেকে কষ্ট পেলেও ভালোবাসা মনে করে যত্নে রাখবো। আর এত কেন তোকে বলছি বা তুই কেন এত কথা বলছিস? 2 দিন পরেই যাবি তো অন্য ঘরে। আর আমার লাইফ, আমি যাকে ইচ্ছা ভালোবাসবো বা কথা বলবো, এতে তোর কি? কথাগুলো একটু ঝাঁঝালো কণ্ঠে বললাম। জান্নাতের চোখে পানি টলমল করলেও তা বের করছে না। আমি সেখান থেকে চলে আসতে যাব, তখনই সে বলল, না, তুই কাউকে ভালোবাসিস না আমাকে ছাড়া। তুই কাউকে ভালোবাসতে পারিস না আমাকে ছাড়া। আর সব কিছু আমাকে বলেই করতে হবে। আমি যেটা বললাম সেটাই করতে হবে। আমাকে তুই ভালোবাসিস। সরি, এভাবে হাসা যাবে না। দাঁড়া, এভাবে হাসতে হবে। আমি তোকে ভালোবাসি? হাসালি রে। তোকে কেন ভালোবাসবো আমি? মোটেও না। তোকে আমি ভালোবাসতে কেন যাব? ওই যা তো এখান থেকে। আর যারা যারা এ যাবৎ তোকে ভালোবাসি বলেছে বা পিছনে ঘুরেছে, তাদের কাছে যেয়ে থাক। এত তাড়াতাড়ি লাইফের এনজয় করা শেষ হয়ে গেল? আর শোন, আমি তোকে ভালোবাসি না, বুঝলি? এটা কান খুলে শুনে রাখ, ভালো করে মনে রাখবি। এত তাড়াতাড়ি তোর একজনের প্রতি আগ্রহ তৈরি হয়ে গেল, বাকি ছেলেদের কি হবে রে? কথাগুলো বলে জান্নাতের দিকে তাকালাম। দেখি সে কান্না করছে। খুব খারাপ লাগছে যে এটা ভেবে যে ও যদি ভালোবাসে তো এখন কেন বলছে না। সে কি আবার আমার কাছ থেকে শুনতে চাই? কিন্তু না, আমি আর বলবো না। সে ভালোবাসছে তো সেই এসে বলবে, আমি কেন বলতে যাব? আবির কি করছো এখানে? কিছু করছি না তো। কখন থেকে তোমাকে ডাকছি। ওই চলো না, আমরা ওই বড় লেকের দিকে যাই। তুমি নৌকা চালাবে আর আমি বসবো। প্লিজ চলো না, প্লিজ। আরে আমি তো এটাই বলতে তোমাকে খুঁজছি। চলো, আজ আমরা সারাদিন দুজনে ঘুরবো। কথাটি জান্নাতের দিকে তাকিয়েই বললাম। দেখি সে এবার প্রচণ্ড রাগে তাকিয়ে আছে। মনে মনে হেসে উঠলাম, এক তাচ্ছিলের হাসি, যে হাসিতে খালি বিষাদের প্রতিরূপ বিদ্যমান। জান্নাতের সামনে আলিশার হাত ধরলাম। চোখ বড় বড় করে সে এদিকে তাকিয়ে আছে। আলিশাকে হাত ধরে ওর সামনে দিয়ে নিয়ে আসলাম। দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করে 3টার সময় রান্নার এখানে আসলাম। এবার আলিশা আমার হাত ধরে আছে। সেখানে যেয়ে দেখলাম সবাই সারি সারি মাদুরের উপর বসে আছে। শিহাব ভাইয়া, মৌলি ভাবি, আরিতা, জান্নাত, সিমরান, মাহিন, জিসান সবাই বসে আছে পরপর। আমরা যেতেই জান্নাত আর আরিতা তাকালো কেমন করে। সবাই খাবারের জন্য রেডি। আমরা যেতেই মৌলি ভাবি বলল, এই তোমরা কোথায় ছিলে? আপু, আমরা একটু ঘুরতেছিলাম। ওনাদের তো খালি ঘোরাঘুরি। ভাবি, ওই একটু লেকের ওই পাড়ের দিকে ছিলাম। এই দেখো না, ওদের দুজনে কত মানিয়েছে। মৌলি ভাবি শিহাব ভাইয়াকে ডেকে কথাটি বলল। আমি শুনে তো অবাক। তার মানে পানি অন্যদিকে গড়াচ্ছে। হায় হায়, না না, এটা হতে পারে না। তবে কথাটি শুনতেই জান্নাতের দিকে তাকালাম। দেখি মুখটা শুকনো করে চেয়ে আছে। সাথে আরিতাও বেশ অবাক। মৌলি ভাবি, শিহাব ভাইয়া আর আলিশা 3জনই হাসছে। আর এদিকে আমার হাত কাঁপছে। মেজো আম্মুকে বলতে হবে, বুঝেছো? দেখি বলে। উফ, তোমরা থামো তো। এই ভাইয়া, তোকে আজ হবে বাসায় যেয়ে নি, আম্মুকে বলে দিব। আরে না না, ওদের দেখছিস না কত সুন্দর মানিয়েছে আরিতা। থাকতে দে, বেশ লাগছে। চুপ সবাই। সৌরভ, খেতে দাও তো। সবাই বসে গেল। আমি আর সৌরভ কেবল সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলাম। খাসির মাংস আর পোলাও একে একে সবাইকে বেড়ে দিতেই জান্নাতের কাছে এসে দাঁড়ালাম। জান্নাত আমার দিকে তাকালো, আমিও ওর দিকে তাকালাম।
দুজনের মুখে কোনো কথা নেই, আশেপাশে কে কি বলছে তার দিকে কোনো লক্ষ্য নেই। জান্নাত আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, ওর চোখের ভাষা পড়ার চেষ্টাতে আমি ব্যস্ত। ওর প্লেটে খাবার বাড়ার কোনো নাম নেই। তখনই জান্নাত বলল, খুব কষ্ট দিতে শিখেছিস। কষ্ট যে আগে থেকে পেয়েছি, তারপর তো শিখেছি। ভালোবাসতে পারিস না? কেউ তো ভালোবাসে না আমাকে, আর চাই না কারো ভালো লাগা আমার জন্য নষ্ট হোক। কে বলেছে বাসে না? কোনো একদিন যাকে বলেছিলাম ভালোবাসি, সেই তো ফিরিয়ে দিয়েছিল। আর একবার কি বলতে পারিস না? ভয় করে সে আবার ফিরিয়ে দেয় যদি। না, সে দেবে না। সে তো বাসে না। কে বললো তোকে বাসে না? তাহলে সে কেন এসে বলে না ভালোবাসি? হয়তো সে শুনতে চায়। দুজনেই আবার চুপ হয়ে গেলাম। জান্নাত তাকিয়ে আছে আমার দিকে পলকহীন, আমিও চেয়ে আছি তার দিকে। তখনই আরিতা জান্নাতকে ধাক্কা দিয়ে বলল, বাপ রে বাপ, সেই থেকে তাকাচ্ছি কিন্তু কারো কোনো সাড়া নেই। এই ভাইয়া, মাংস দে, কখন থেকে বসে আছি। দুজনেই লাফিয়ে উঠলাম। সবাইকে খাবার বেড়ে দিয়ে আলিশার সামনে গেলাম। আলিশা আমার দিকে তাকিয়ে হাসলো, আমিও হাসলাম। তখনই সে বলল, আপুরা কি বলছিল শুনেছো? কি বলছিল? এমা, তুমি শোনোনি? না। আচ্ছা হা করো, তোমাকে খাইয়ে দেই। না না। প্লিজ, আমার অনুরোধ রাখবে না তুমি? মানে? কোনো মানে নেই, যদি না খাও আমিও আর খাবো না বলে দিলাম। আচ্ছা খাবো না। তবু সে জোর করে গালে তুলে দিল। চিবাতে চিবাতে জান্নাতের দিকে তাকালাম, দেখি সে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এটাই তো চাই, জান্নাত জ্বলে পড়ে কাঠ হোক, তবেই তো সে বুঝবে ভালোবাসা কি। পিকনিক শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। আবারও সেভাবে বসতে হয়েছে। জান্নাত কোনো কথা বলছে না, খালি বাইরের দিকে তাকিয়ে আছে। আমিও বেশ চুপচাপ আছি। এদিকে আলিশা বকবক করেই যাচ্ছে। একসময় বাড়িতে এসে পৌঁছালাম, সব কিছুই স্বাভাবিক আছে, খালি জান্নাত মুখটা কালো করে আছে। সন্ধ্যা নেমে গেছে, আমি ছাদে দাঁড়িয়ে আছি। হালকা মৃদু বাতাস এসে সব কিছু কেমন মাতাল করে দিচ্ছে। আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। তখনই দেখলাম কেউ একজন আসছে। সেই দিকে তাকাতেই দেখি আলিশা। আবির, তোমাকে সেই কখন থেকে খুঁজছি। কেন? তোমাকে কিছু কথা বলার আছে। বলো। জানি না তুমি কিছু মনে করবে কিনা, আর তাছাড়া একটা মেয়ে হয়ে যে বলছি, কেমন লজ্জারও ব্যাপার আছে। বলো আগে। সোজাসুজি কথা বলতে ভালোবাসি, আর আমার বেশি হিয়ালি পছন্দও না। তোমাকে আমি ভালোবাসি, আমার মাঝে তোমার আবির্ভাব ঘটেছে। আমি তোমাকে সর্বদা স্মরণ করি। এটা ভালো লাগা নয়, ভালো লাগার যে বয়স থাকা দরকার সেটা পার করে এসেছি। ভালোবাসি খুব বেশি। কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি ঠিক কি বলবো বুঝতে পারছি না, তবে ভদ্রতা দেখিয়ে আমি মুচকি হাসলাম। আলিশা আমার হাসি দেখে বলল, তুমি হাসছো কেন? আমার হাসিতে কোনো কারণ থাকে না, এমনি হাসি। ওহ, বাট আমার উত্তর? আচ্ছা তুমি আমাকে কতদিন ধরে চিনো? কেন 10 দিন হবে? ও, তাই এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললে তো তাই? কেন, কাউকে কি ভালোবাসতে 10 বছর লাগে? লাগে, কারণ তোমার মাঝে আমার প্রতি যে ভালোবাসা আছে সেটা ভালোবাসা না, এটা কেবল ভালো লাগার আকৃষ্টতা আর আবেগ প্রবণতা, যার প্রতিফলন থাকবে কয়েক মাস। একসময় তুমি এর থেকে বের হতে পারবে। কি সব বলছো? আমি তোমাকে সত্যি ভালোবাসি। ভালোবাসি বলাটা এত সহজ না আলিশা। এটি সহজ শব্দ হলেও বলতে গেলে বা এর মাঝে থাকতে জড়তা আছেই। হুট করে কখনো কাউকে ভালোবাসা যায় না, হঠাৎ করে কাউকে ভালোবাসি বলা হয়ে ওঠে না। তুমি আমাকে ভালোবাসো না, ভালো লাগার মধ্যে পড়ে আছো, যা একসময় ফুরিয়ে যাবে। ভালোবাসা না বলে ভালোবাসা বোঝাতে হয়, প্রকাশ করলেই তো যেন সব আকৃষ্টতা শেষ, তাই না? তবে 10 বার ভালোবাসি বলার থেকে 10 দিনে 2 বার ভালোবাসি বলার গুরুত্ব অনেক। ভালোবাসাটা ঠিক এভাবে হয়। আমার প্রতি তোমার ভাবনাগুলো ভালো লাগার স্তরেই আছে। আলিশা চুপ হয়ে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও আমার দিকে। আমি ওর তাকানো দেখে আবারও হাসলাম। এবারও সে হাসির রহস্যে কেমন দৃষ্টিতে চেয়ে আছে। আলিশা বলল, তুমি কি কাউকে ভালোবাসো? তা জেনে কি করবে? না, বলো কাকে ভালোবাসো? জান্নাত আপুকে ভালোবাসে ভাইয়া। পিছনে ঘুরে আমি আরিতার দিকে তাকালাম। এইমাত্র সে আসলো, তবে সে যা বলল তা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ সে সত্যি কথা বলছে। মানে জান্নাতে তো বিয়ে কদিন পর পরই। তো তাহলে কিভাবে বিয়ে ঠিক হওয়া মেয়েকে আবির ভালোবাসে? জান্নাত আপুর তো ভাইয়ার সাথেই বিয়ে হবে, আর এটা সবাই জানে, খালি ভাইয়াকে জানানো হয়নি। আমি ওর কথা শুনে চমকে উঠলাম। শরীরের সব লোম যেন দাঁড়িয়ে গেল, মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল।
আমি চোখ বড় বড় করে আরিতাকে বললাম, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। 2 দিন পর জান্নাত আপুর সাথে তোমারই বিয়ে হবে। আরিতা কথাটি বলেই চলে গেল। আলিশা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলিশা মাথাটা নিচু করে ধীর পায়ে হেঁটে চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে পিছনে ঘুরে তাকিয়ে বলে, ভালো থেকো আবির, তোমার জন্য শুভ কামনা রইল। আমি বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছি, আকাশটাকে দেখছি। হঠাৎ শুনলাম, আবির তোকে কিছু বলার ছিল। আমি কথাটা শোনা মাত্রই জান্নাতের দিকে তাকালাম। দেখি সে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে আছে। হয়তো বলবে তার কোনো বয়ফ্রেন্ড আছে, তাই সে এই বিয়ে করতে পারবে না। কথাগুলো অনেকদিন হলো বলা হয়ে উঠছে না। আমি জানি কি বলবি। কি? তুই কাউকে ভালোবাসিস আর তাকেই বিয়ে করতে চাস, কিন্তু বাড়ির সবাই আমাকে ঠিক করেছে তোর সাথে বিয়ে দেবার জন্য। কিন্তু তুই এটা মোটেও চাচ্ছিস না, অন্য কাউকে বিয়ে করবি, এটাই তো বলতে এসেছিস, তাই না? ওকে, টেনশনের কোনো দরকার নেই, আমি এই বিয়ে হতে দিব না। আর তাছাড়া তুই যে আমাকে ভালোবাসবিও না, তা সে ক্লাস 10-এ পড়ার সময় বলে দিয়েছিলি। যাই হোক, ভালো থাকিস। আমি তোর ক্ষতি বা কষ্ট হোক এমন কোনো কাজ করব না। সবাই হয়তো ভাবছে তুই আমাকে ভালোবাসিস, আসলে তারা জানে না তো সব কিছু। টেক কেয়ার। কথাটা বলেই আমি সেখান থেকে চলে আসি। দৌড়ে রুমে চলে আসলাম, দরজা আটকে ধপ করে বিছানায় বসলাম। আরিতা যখন এসে বলল জান্নাতের সাথে আমার বিয়ে, তখনই মনটা কেন জানি খুশিতে নেচে উঠেছিল। খানিকটা সময় ভেবেছিলাম পেলাম তাহারে অবশেষে, কিন্তু না, এটা আর হলো না। আসলে সব কিছু তো আর চাইলেই হয় না। আজ সকালে আমার আগে ঘুম ভেঙে গেছে, মানে সেও ডাকার আগে। বেডে বসে জান্নাতের কথা ভাবছি, তখনই আরিতা রুমে ঢুকলো। কিরে ভাইয়া, আজ তুই উঠে বসে আছিস একাই? আমাকে ডাকার আগেই উঠে পড়লি? বাহ, বেশ ভালো। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপর বিয়ে শপিংয়ে যেতে হবে। যা, ফ্রেশ হয়ে আসছি। আরিতা খুশি খুশি মুখে চলে গেল। আমি একটু পর খাবার টেবিলে গেলাম, সবাই বসে আছে। আমাকে আম্মু দেখা মাত্রই বলল, কি রে, তোকে এমন লাগছে কেন? রাতে ঘুমাস নাই? আমি আম্মুর দিকে তাকালাম। আমি সত্যি রাতে ঘুমাইনি, কিন্তু আম্মু সেটা বুঝে গেল। এটাই কি আম্মুদের ভালোবাসা? সন্তান যা করবে তার ভুল কিংবা ভালো অনায়াসে বুঝতে পারা। কথা বলছিস না কেন? আম্মুর কথা শুনে চেয়ারটাতে হাসি হাসি ভাব আনলাম। সবার দিকে তাকালাম একবার। সবাই খেতে ব্যস্ত, কিন্তু আম্মু, আরিতা, জান্নাত আমার দিকে চেয়ে আছে। আমি জোরে একটা নিঃশ্বাস নিলাম। হুট করে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, আরিতার কাছ থেকে শুনলাম জান্নাতের সাথে আমার বিয়ে, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। কথাটি বলার সাথে সাথে সবারই খাওয়া অফ হয়ে গেল। সবাই বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু তো আরও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবাক হওয়ার কিছু নেই, আমি জান্নাতকে বিয়ে করব না, তার কারণ জান্নাত আমাকে ভালোবাসে না, আর আমিও জান্নাতকে ভালোবাসি না। এখন বুঝতেই পারছো, দুজনের বিয়ে দিলে কেউ হ্যাপি হব না। হয়তো সে অন্য কাউকে ভালোবাসে, আর বড় কথা আমি ঢাকাতে একটি মেয়েকে ভালোবাসি, তাই জান্নাতকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর শুনে দেখো, জান্নাত তো হয়তো কোনো একটি ছেলেকে ভালোবাসে, তোমাদের ভয়ে সে হয়তো বা বলতে পারছে না, তাই না জান্নাত? কথাগুলো তাড়াতাড়ি বললাম। আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই বেশ অবাক হয়েছে। জান্নাতের আব্বু বলল, এইসবের মানে কি ভাবি? সব আত্মীয়দের ইনভাইট করা শেষ, আর গ্রামের সবাই জানে জান্নাত আর আবিরের বিয়ে। এখন যদি বিয়ে না হয় তো মান সম্মান সব শেষ। কেন এমন করলেন বলেন? এই যে আঙ্কেল, আম্মু এমন করলো মানে কি? বিয়ের ব্যাপারে আমাকে আগে কেন জানাননি? যদি বলতেন তো এটা আগেই বলতাম। বাবু, তুমি না জান্নাতকে ছোট থাকতেই ভালোবাসতে? হা হা হা, মনে আছে তাহলে সেসব? বাসতাম, কিন্তু তারপর কি হয়েছিল? ভালোবাসার দায়ে আমার 2 গালে 4টা কোষে চড় পড়েছিল। আম্মুকে আপনাদের দেয়া অপমান সহ্য করতে হয়েছিল, জান্নাতের দেয়া অপমানগুলো আমি সহ্য করেছি, আর শেষমেশ আমি চলে যাই ঢাকাতে, সব মায়া ছেড়ে, তাই না? মাথায় প্রচুর রাগ উঠে গেছে, তাই রাগে কি যা তা বললাম কে জানে। নিজেকে আর থামাতে পারছি না, কন্ট্রোলের বাহিরে চলে এসেছি। তখনই শুনলাম, জম্মু, আবির তো জান্নাতকে বিয়ে করবে না বলেছে তো। আমাদের আলিশা আবিরকে ভালোবাসে। যদি... কথাটি শুনে মাথায় আরও রাগ চড়ে গেল। আম্মু কিছু বলতে যাবে, তার আগে আমি বেশ জোরে গলাতে বললাম, আপনার কি কানের কোনো সমস্যা আছে? একটু আগে বললাম না যে আমি ঢাকাতে একটা মেয়েকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব, বুঝেছেন? আর আমাকে কি পেয়েছেন? যখন ভালোবাসছি তখন অপমান সহ্য করতে হয়েছে, না জানিয়ে সবাই সব কিছু ঠিকঠাক করছেন। মানে কি ভাবছেন আপনারা? অপমান করার পর বিয়ে? বাহ, কি এমন করেছিলাম? ভালোবাসি জানিয়েছিলাম আমি। কথাগুলো জোরে বললাম, সবাই আরও যেন চুপ হয়ে গেল।
আম্মু তো বেশ অবাক চাহনি দিয়ে চেয়ে আছে আমার দিকে, কারণ আজই প্রথমবার আমি আম্মুর সামনে এত জোরে আর রেগে কথা বলছি, আর সেটা আম্মুর বিপক্ষে এসে। আম্মু ভালো থেকো, আমি আজই এখন চলে যাচ্ছি ঢাকাতে, আর জান্নাতকে তার সাথে বিয়ে দাও যাকে সে ভালোবাসে। সরি আম্মু তোমার সামনে রাগীভাবে কথা বলার জন্য। সরি জান্নাত, অ্যান্ড সরি সবাইকে, ভালো থাকবেন। কথাগুলো বলে আমি আর সেখানে দাঁড়ালাম না। রাত জেগে ব্যাকপ্যাক সব রেডি করে রেখেছিলাম, এবার এখান থেকে যাওয়ার পালা। আমি ঢাকার জন্য রওনা হলাম। আম্মু কোনো কথা বলেনি। আম্মুর পায়ে ধরে সালাম করার সময় কেঁদে ফেলেছিলাম, তবুও আম্মু কোনো কথা বলেনি। এর আগেও এমনটা করেছে আম্মু। সেদিন জান্নাতকে প্রপোজ করার দায়ে বাড়ি ছাড়ার সময় এমন চুপ করেছিল আম্মু, আর আজও তিনি চুপ। জান্নাতের দিকে তাকিয়েছিলাম আসার আগে, সে আমার দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। ছোট চাচুর বাসায় আসলাম, 3 তলা বাড়ি। আমার রুম হতে বাইরের অনেক কিছু বেশ সুন্দরভাবে দেখা যায়। ছোট আম্মু আমাকে অনেক আদর করে। এসেই ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশ দেখছি, চোখ দিয়ে পানি পড়ছে, কারণ জান্নাতের কথা ভাবছি এখন। জান্নাত একবারের জন্য হলেও আমাকে আটকায়নি। তবে কি সে বিয়েটা আসলেও করতে চায়নি? আমি তো এসব রাগের মাথায় বলে এসেছি, কিন্তু সে তো আমাকে একটাবার আটকাতে পারতো। কেন আটকাবে? সে হয়তো আমাকে ভালোবাসে না, সে এসবই চেয়েছিল, তাই আটকায়নি। খুব খারাপ লাগছে। রাগে যা যা বলেছিলাম তার সবই সত্যি। বিড়বিড় করে বললাম, আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে। তোমার দু চোখে তবু ভীরতার হিম। রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করেছ অসীম। বেদনা মাধুর্যে গড়া তোমার শরীর, অনুভবে মনে হয় এখনও চিনি না। তুমি প্রতীক বুঝি এই পৃথিবীর। আবার কখনো ভাবি অপার্থিবা কিনা। কথাগুলো বলতে বলতে রুমে আসলাম, এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছি কখন জানি না, কিন্তু শরীরের উপর পানি অনুভব করলাম। চোখ বুজে শুয়ে থেকে বোঝার চেষ্টা করছি এটা কি হতে পারে, পানি নাকি অন্য কিছু। ছোট চাচুর বাড়িতে তো কেউ আমাকে পানি দিয়ে ঘুম ভাঙাবে না, তাহলে কে হতে পারে? চোখ মেলে তাকিয়ে উঠে বসলাম। আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল, কারণ আমার সামনে জান্নাত দাঁড়িয়ে, আর ওর হাতে পানিসহ একটি গ্লাস। চোখ বড় বড় করে বললাম, কিরে তুই এখানে? কেন? তোর সেই প্রেমিকা আসবে নাকি এখানে? মানে তোর তো আজ বিয়ে হওয়ার কথা, তুই এখানে কেন? দেখতে আসলাম তোর জিএফটাকে। ও গুড। তা দেখাচ্ছিস কখন? দেখাবো পরে, আগে বল বিয়ের কি খবর? বড়ি তো নেই, বিয়ে হবে কি করে শুনি? মানে? কিছু না, চল। এখন বাড়ির সবাই তোর জন্য বসে আছে। আম্মু আব্বু, মেজো আম্মু আব্বু, আরিতা। মানে বাড়ির সবাই এসেছিস? হায় রে কপাল, সবাই আমার প্রেমিকা দেখতে আসলো। কিন্তু এখন কোথায় পাই জিএফ? কাল তো এমনি বলেছিলাম। বহু কষ্টে সবাইকে ম্যানেজ করেছি, তাই সারাদিনই ব্যস্ত ছিলাম। এখন বেলকনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশ, ল্যাম্পপোস্টের আলো, গাড়ির শব্দ, এসব চোখে পড়ছে আর শুনছি। বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছি, তখনই আমার ডান হাতে কারো স্পর্শ পেলাম। আমি শীতলভাবে চমকে উঠলাম। পাশে তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে। কি রে তুই? আবির, একটা কথা বলতো। বল। আমাকে ভালোবাসিস না তুই, তাই না? হুম। আর কত মিথ্যে বলবি? তোকে মিথ্যা বলবো কেন? এটা জিনিস। জান্নাত হাত বাড়িয়ে একটা ডায়েরি সামনে ধরলো। আমি আরও চমকে উঠলাম, কারণ এই ডায়েরি তো আমারই, আর সেটা এখন জান্নাতের হাতে। কি করে? জান্নাতকে নিয়ে সব লেখা এটাতেই। তার কাছে কি করে গেল? এটা তো আমারই ডায়েরি। যাক, তাহলে চিনতে পেরেছিস। তোর কাছে কি করে এটা? এখানে আসার সময় ভুলে রেখে এসেছিস। আরিতা সেটা পায় আর আমাকে এনে দেয়। ও, কথাটি আস্তে করে বললাম। তাহলে এখন সব জান্নাত জানে যে আমি তাকে আজও ভালোবাসি। এখন বল, আমাকে ভালোবাসিস? জানি না। ঠিক করে বল। ভালো না বাসার কি আছে? সেই ছোট থাকতে তোকে ভালোবাসছি, আর এত তাড়াতাড়ি তোকে ছাড়া অন্য কাউকে কি করে ভালোবাসবো? তুই ছিলি আমার সব কিছু, কিন্তু তোর কাছে ভালোবাসাটা আসলে অন্যরকম। আর আমার কাছে ভালোবাসা হলো মনের অনুভূতি, যার মাঝে কেবল ভালোবাসা ছাড়া কিছুই নেই। তবে অনেক ছেলে বলতে পারে ভালোবাসি, তোর পিছনে অনেক ছেলে ঘুরতে পারে, তুই সবার থেকে ভালোবাসা নিয়ে খেলা করতে পারিস, কিন্তু সবার মতো আমি না। আমি সবার মতো তোকে ভালোবাসি না, আমি আমার মতো করে তোকে ভালোবাসি। হয়তো তোর কাছে আজও এটা অবাক লাগছে যে সবার মতো আমিও তোকে ভালোবাসি বললাম। দেখ, সব ছেলেদের মিলিয়ে ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। তোর এনজয় করার সময় এখনও চলে যায়নি। তুই সবার ভালোবাসা নিয়ে খেলতে পারিস, কিন্তু আমাকে নিয়ে খেলিস না প্লিজ। তুই কালই চলে যাবি, কারণ তোকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। আবারও ভালোবেসে ফেলি, যা তুই চাস না। কথাগুলো বলে থামলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে সেই থেকে। আমি ওর দিক থেকে চোখ সরিয়ে বাইরের দিকে তাকালাম, তখনই আমার গাল ধরে টেনে একটা চড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি,
তার মানে জান্নাত আজও আমাকে ভালোবাসে না? সেদিনের মতো চট দিয়ে আম্মুকে যে বলে দিবে? গাধা, গর্ধব, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব তুই। ওই শয়তান, তুই সব বুঝিস, তা এটা বুঝিস না যে আমিও তোকে অনেক বেশি ভালোবাসি। তোকে আমি রোজ ভাবি। তুই যখন আলিশার সাথে কথা বলতি আমার যে কতটা কষ্ট হতো সেটা কি করে বোঝাবো তোকে? আমি জানি না ভালোবাসার মানে কি, তবে তুই অন্য মেয়েদের সাথে কথা বললে আমার সব কেমন যেন হয়ে যায়। ইচ্ছে করে তোকে আর মেয়েটাকে একেবারে খুন করে ফেলি। আর সেদিন তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তার মানে এই নয় যে আমি তোকে ভালোবাসবো না। আরে সে সময় কি বুঝতাম ভালোবাসা কি, আর হুট করে কি ভালোবাসা হয়? ছোট থাকাতে সিদ্ধান্ত নিতেই তো ভয় করতো, তাই সেদিন তোকে রাগে পড়ে অনেক কিছু বলেছিলাম। কিন্তু তুই যে সব ছেড়ে চলে আসবি কে জানতো? তুই আসার মাসখানেক পরেই বুঝতে পারলাম তোকে কতটা মিস করি। তারপর আস্তে আস্তে তোকে ভালোবেসে ফেললাম। তুই এখানে ছিলি, তবুও তোর খোঁজ খবর আমি রাখতাম। একদিন তোর ছবি নিয়ে নাড়তে নাড়তে ঘুমিয়ে গেছিলাম। সকালে সেটা তোর আম্মু দেখে ফেলে আর বুঝে যায় কি হচ্ছে। তারপর থেকেই তোর সাথে আমার বিয়েটা ঠিক করে নেয়। যা যা, তুই জানিস না, সবাই জানলেও ভালো তো তুই একাই বাসতে পারিস, তাই না? আমি তো পারি না, তাই তো? রাগ অভিমান তোর একারই আছে, আমার নেই। আমি তোকে ভালোবাসি, এখন নে রাগ দেখা, যা অভিমান কর। আমার একটা ভুলের জন্য এত কষ্ট দিবি ভাবিনি কোনো দিন। ওকে সরি সেদিনের জন্য, বল কি শাস্তি দিবি, তাই মেনে নিব। কথাগুলো শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। জান্নাত আমাকে ভালোবাসতো তা আমি একটু বুঝতে পারলাম না, নিজেকে হাম্বা বলে গালি দিলাম। তখনই জান্নাত বলল, কি হলো, দে, কি শাস্তি দিবি? কিছু বললাম না। কথাটা শেষ করতেই জান্নাতের ঠোঁটে সেদিনের মতো কিস করলাম। 10 সেকেন্ড পর ছেড়ে দিলাম। জান্নাত লজ্জাতে মাথাটা নিচু করে নিল। আস্তে করে বললাম, এটাই তোর শাস্তি? জান্নাত মুচকি আসলো। সে কিছু বলল না। আমি এক হাত দিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। সে আমার কাঁধে মাথা রাখলো। দুজনেই বাইরের পরিবেশ দেখছি, মনে মনে ভাবলাম, পেলা মাছ তাহারে, শুরু হবে আজকের মতো থেকে আমাদের নতুন জীবন, নতুন অধ্যায়।